বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে নিজেই বিয়ের পাত্রী হয়ে বসে রয়েছি। শুধু 2 টুকরা মাংসের জন্য এখন বউ হয়ে বসে রয়েছি। কাজী যখন কবুল বলতে বলে তখন খুশ হয়। কাজী বিয়ের কাজের জন্য ঘোমটার নিচে থাকা মেয়েকে জিজ্ঞেস করে, মা কবুল বলো। আমার নাম মিহি, সেটা পরে জানবেন, কিন্তু এখন বিয়ে থেকে কি করে বাঁচবো সেটা বুঝতে পারছি না। কাজীর কবুল কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি হবে কে জানে, এই বিয়ে করা যাবে না। মিহি কোনো কথা বলতে যাবে তার আগে একটা মেয়ে দৌড়ে এসে সবার সামনে দাঁড়ায়। মেয়েটা বলে, সর্বনাশ হয়ে গেছে বড় মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মিহি কোনো কথা বলে না, কিন্তু বিয়ে বাড়ির সবাই উঠে দাঁড়িয়ে যায়। কি হয়েছে সেটা বুঝতে পারে না। পাত্র নিহান সে জিজ্ঞাসা করে, কি হয়েছে নুহা, কি এমন সর্বনাশ হয়েছে শুনি। নুহা জামার নিচ থেকে একটা চিরকুট বার করে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে নিহান ভাইয়া মানে হলো বাড়ির ব্যালকনি দিয়ে নিয়া আপু পালিয়ে গেছে অন্য একজনের সাথে, আর যাওয়ার আগে এই চিরকুটটা লিখে দিয়ে গেছে, যেখানে সে বলেছে সে নাকি আপনার মতো এইরকম একটা রাগী আর বদমেজাজি মানুষের সঙ্গে সংসার করতে পারবে না, আর সে অন্য কাউকে ভালোবাসে, তাই পালিয়ে গেছে তার সাথে। তার আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। নুহা কথা বলা শেষ করার আগে নিহান উঠে দাঁড়ায়। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। নিহানের মা হানিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে দেখে। নিহানের কি রাগ সেটা উনি খুব ভালো করে জানে। নিয়া এমন কাজ করতে পারে উনি ভাবতেও পারেননি, কিন্তু এখন নিহানকে কি বলে সামলাবে সেটাই বুঝতে পারছেন না। নিহান একটা রাগী কণ্ঠে বলে, বডিগার্ড তাড়াতাড়ি আসো, এখনই গাড়ি নিয়ে নিয়াকে খুঁজে বের করতে হবে। যদি বিয়ে করি তাহলে নিয়াকেই বিয়ে করব। মিহি সবার কথা শুনছে, যাক বাঁচা গেছে। ওর দিকে কারো খেয়াল নেই, এই সুযোগে বাড়ি থেকে পালিয়ে যাবে। মিহি একটু একটু করে পিছিয়ে যেতে থাকে, যদিও বিয়ে বাড়িতে সবার এদিকে খেয়াল নেই। কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ হয়, এই মেয়ে দাঁড়াও ওখানে। মিহি তবুও চলা শুরু করে, কিন্তু হঠাৎ করে আরেকটা ধমক পড়ে, এই তোমাকে দাঁড়াতে বলেছি না, দাঁড়াও। মিহি থেমে যায়। ওর দিকে একটা লোক আসছে। ঘোমটার আড়াল থেকে ভালো করে মুখ দেখতে পারছে না। লোকটা সামনে এসে ঘোমটা খুলে দেয়। মিহি বুঝতে পারে সে ফেসে গেছে, তাই পিটপিট করে চোখ খুলে বলে, জি বলেন। সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ না, বিয়ের পাত্র নিহান মল্লিক। তার মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। আর কেনই বা রাগ করবে না, বউ পালিয়ে গেছে বেচারার। নিহান যখন নিজের হবু বউকে খোঁজার জন্য বের হবে, ঠিক তখনই ঘোমটা পরা এই মেয়েকে পেছন থেকে পালিয়ে যেতে দেখে। নুহার কথা মতো যদি নিয়া বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে এই ঘোমটা পরা মেয়ে যে এতক্ষণ বসে রয়েছে সে কে? নিহান বলে, এই মেয়ে তুমি কে? যদি নিয়া বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে তুমি বসে যে বসে রয়েছো যে, তুমি কে? মিহির কলিজার ভেতরে যাও একটু সাহস ছিল, তাও শেষ হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠ শুনে। মিহি কি বলবে এখন? সে বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে 2 টুকরো মাংসের জন্য বউ সেজে বিয়ের আসরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। যদি সব জেনে পুলিশের কাছে বলে দেয় তাহলে কি হবে? ও কিন্তু পুলিশ থেকে বাঁচতেই বিয়ে বাড়িতে ঢুকেছে। মিহি কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিহান সামনে থাকা মেয়েটার এমন চুপচাপ দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারে না। তার রাগ আরো 2 গুণ বেড়ে যায়। নিহান এবার ধমক দেয় আর বলে, এই মেয়ে তুমি কি বোবা, কানে কথা যায় না? কি হলো, আমার কথার উত্তর দাও। কে তুমি? বউয়ের সাজে নিয়ার জায়গায় তুমি কি করো? আমার নাম মিহি তালুকদার, অনার্সের 3য় বর্ষের ছাত্রী। পড়াশোনা অত ভালো না, প্রায় সব বিষয়ে ফেল করার মতো ছাত্রী আমি। তবে আমাদের একটা বন্ধুদের গ্রুপ রয়েছে, সেখানে আমরা 5 জন বন্ধু থাকি। সারা বলে, আরে মিহি দেখ কত বড় বিয়ে বাড়ি আর কত মানুষ, দেখ কত কত বডিগার্ড, যদি ধরা পড়ে যায়। মিহি গাড়ি থেকে নেমে দাঁড়ায়, পাশে থাকা সবার দিকে তাকায়। এক একটা ভিতর ডিম। বিয়ে বাড়িতে চুরি করে খাবার আরো অনেক খেয়েছি, এটা নতুন না, তাহলে এত ভয় পাবো কেন? মিহি বলে, আরে ধুর, এত ভয় পেলে হয় নাকি? আর এত বড় বাড়ি মানে ভালো খাবার দেবে, চল ভেতরে আয়। আর পুরো বিশ্বাসের সাথে ঢুকে খাবার খেতে হবে, যাতে সন্দেহ না করে, বুঝলি? মিহি আর বন্ধুরা সবাই বিয়ে বাড়িতে ঢুকে যায়, যদিও কেউই সন্দেহ করে নাই। কেন করবে সন্দেহ, এত ভালো অভিনয় করেছে তারা। মিহি খাবার খেতে থাকে আর বলে, দেখ কত ভালো খাবার, কি টেস্ট, মনে হয় অনেক বড় লোকেরা। শুধু শুধু এতক্ষণ সবাই আসতে চাইছিলি না, দেখলি তো ভালো খাবার। আচ্ছা মিহি, তোর কেন চুরি করে খাবার খেতে হবে? তোর বাবার কত সম্পদ রয়েছে, তোর বাড়িতে এইসব খাবার রোজ রান্না হয়। আরে ধুর, আমার বাবা মানে হলো মাসুদ তালুকদার, সে বাবা না, একটা খাটাস লোক। আর আমার বাড়ি, ওইটা তো বাড়ি না, একটা আয়না ঘর। ওই বাড়িতে থাকা সম্ভব না, তাই তো এখানে থাকি। মিহি খাবার খেতে থাকে। বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করছে। এই বাড়ির বড় ছেলে নিহান এবং এই এলাকার মন্ত্রী নিহান মল্লিক, তার বিয়ে। নিহানের বিয়ে হচ্ছে তার চাচাতো বোন নিয়ার সাথে। তারা এক বাড়িতে থাকে, ছোটবেলা থেকে বিয়ের কথা ঠিক হয়ে গেছে, তাই এখন বড় হয়ে বিয়ে হচ্ছে। শহরের একটা বড় হোটেলে মন্ত্রীর বিয়ে বলে কথা। বরের গাড়িও পৌঁছে গেছে, সবাই আনন্দ করছে, কিন্তু নিয়া নিজের রুমে বসে রয়েছে। তার চোখে শুধু চিন্তা রয়েছে, কারণ এই বিয়ে সে করতে চায় না। নিয়া কাউকে অনেকবার ফোন করছে, অবশেষে একজন ওর দরজার কাছে আসে।
এখন সবাই বর দেখতে বিজি, তাই আশেপাশে কেউ নাই। নিয়া দরজা খুলে বলে, এত দেরি করলে কেন আসতে? তুমি জানো কত টেনশন হচ্ছিল আমার। আরে নিয়া, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে বরের গাড়ি আসতে দেরি হয়েছে তো তাই। আর আমাকে নিহানের সাথে আসতে হয়েছে, ওর বন্ধু বলে কথা। তাই নিয়া যাকে ভালোবাসে সে আর কেউ না বরং নিহানের বন্ধু রায়ান। নিয়া কান্না করতে করতে রায়ানকে জড়িয়ে ধরে আর বলে, রায়ান, আমি এই বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, নিহানকে না। তুমি টেনশন করো না নিয়া, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু নিহান কি করবে সেটা বুঝতে পারছো তুমি? নিহান ভাই কি করবে সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আর নিহান ভাইয়ের মতো রাগী আর বদমেজাজি মানুষের সাথে আমি থাকতে পারবো না। তোমাকে থাকতে হবে না নিহানের সাথে, আমি তোমাকে নিয়ে যাব ঠিক, কিন্তু এখন চলো, তুমি ব্যালকনি দিয়ে বাড়ির বাগানের পেছনে যাবে আর আমি বাইরে দিয়ে, তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না। তুমি যাও, আমি আসছি। রায়ান দরজা খুলে রুম থেকে বের হয়ে যায় আর নিয়া ব্যালকনি দিয়ে দড়ি ঝুলিয়ে বের হয়। মিহি খাবার শেষ করে হাত ধৌত করার জন্য বাড়ির পেছনের দিকে আসে। তখন হাত ধুয়ে চলে যাবে, হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার পরনে দামি গয়না শাড়ি রয়েছে বলেই মনে হচ্ছে। মিহি বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বউ, আসলে এখানে কি করছো? এই, তুমি কি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? নিয়া ভয় পেয়ে যায়, যদি এই মেয়ে সত্যি জেনে যায় তাহলে সবাইকে বলে দেবে, তখন ওই রাগী নিহালের সাথে ওর বিয়ে হয়ে যাবে। নিয়া বলে, আরে ধুর, আমি পালিয়ে যাব কেন? শুধু ডিরেক্টর বলেছে বাড়িতে যেতে, আসলে আমাকে বিয়ের সাথে বউ বউ লাগছে, তাই না? এই নাটক আমি করতে পারবো না, সেজন্যই চলে যাচ্ছি। কি নাটক মানে? তুমি জানো না এটা বিয়ে বাড়ি না, নাটক হচ্ছে এখানে, খাওয়া দাওয়া সব নাটকের শুটিং হচ্ছে। কিন্তু সারা বলল যে বিয়ে বাড়ি। নিয়া বুঝতে পারে মিহির কথাটা বিশ্বাস হচ্ছে না, তাই যখন রায়ান সামনে আসে তখন তাকে বলতে বলে। রায়ান নিয়ার কথা বুঝতে পারে, সেও মিহিকে বলে এখানে নাটক চলছে। যদিও মিহি কোনো কথা বুঝতে পারে না, রায়ানের মাথায় একটা বুদ্ধি আসে। রায়ান বলে, দেখো, এখন যখন এই মেয়েকে ডিরেক্টর রিজেক্ট করে দিয়েছে তাহলে বউ হিসাবে কাউকে তো অভিনয় করতে হবে। তুমি যদি অভিনয় করো তাহলে টাকা দিবে, তোমাকে আবার ফ্রিতে খেতেও দেবে। সত্যি খাবার খেতে দিবে? দিবে। তুমি যত চাও ততই খেতে পারবে, আর টাকাও দেবে। তাহলে তুমি রাজি? মিহি রাজি হয়ে যায়, যদি খেতে দেয় তাহলে ভালো। এমনি এই বিয়ে বাড়ির রান্না অনেক ভালো হয়েছে, আর টাকা দেবে। মিহির বাবা যে খাটাস, যে টাকা দিয়েছে তাতে ওর পুরো মাস চলবে না, তাই এই টাকা দিয়ে চলতে পারবে, তাই রাজি হয়ে যায়। রায়ান নিয়াকে গাড়িতে বসায় আর মিহিকে রুম দেখিয়ে দেয় যাতে সে সেখানে গিয়ে রেডি হতে পারে, আর বলে যাতে ঘোমটা দিয়ে থাকতে, যাতে কেউ না দেখে মুখ। নিহান মিহির কথা শুনে রাগ আরো বেড়ে যায়। সাহস কি করে হয় মেয়েটার এরকম নাটক করার? নিহান বলে, এই মেয়ে, তোমার কি এসব নাটক মনে হচ্ছে? এই বাড়িতে এত লোক, সব আসল, আর বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসেছো? মানে চোর তুমি? নিহানের রাগ দেখে ওর পিএস ছুটে আসে আর বলে, স্যার, বাইরে সাংবাদিক রয়েছে, সবাই কথা শুরু করে দিয়েছে, এখন কি করবো স্যার? রায়ান এটা কি করে করতে পারলো? ও জানে এই বিয়েটা কতটা জরুরি ছিল, সামনে নির্বাচন রয়েছে, রায়ানকে আমি ছাড়বো না। কিন্তু স্যার, এখন কি করব? একটা কাজ করো, তুমি সবাইকে বলে দাও বিয়ে হবে, আর সাংবাদিককে ম্যানেজ করো। নিহানের কথাটা শুনে ওর সানভি বাইরে মিডিয়াকে শান্ত করতে যায়, সামনে নির্বাচন, এখন যদি কোনো ঘটনা ঘটে তাহলে সমস্যা হবে। মিহি বিয়ের কথা শুনে অনেক খুশি হয়, মানে এই খাটাস লোক অন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর ও বেঁচে যাবে। মিহি ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে, ওর বন্ধুরা মনে হয় চলে গেছে। মিহি পেছনে ফিরে চলে যেতে থাকে, কিন্তু তখন নিহান মিহিকে ধরে ফেলে। মিহি বলে, কি হয়েছে? এরকম করে হাত ধরলেন কেন? আমাকে যেতে হবে। নিহান বাড়ির সবাইকে একটা রুমে যেতে বলে আর মিহির হাত ধরে ওকে একটা আলাদা রুমে নিয়ে যায়। মিহি যেতে চায় না, কিন্তু নিহান জোর করে নিয়ে আসে ওকে। রুমে ঢুকে নিহান দরজা লাগিয়ে মিহির হাত ছেড়ে দেয়। নিহানের হাত থেকে ছাড়া পেয়ে নিজের হাত ভালো করে দেখে একদম লাল হয়ে গেছে। এত জোরে ধরেছে হাতটা। মিহি বলে, এই, আপনি এমন লোক কেন? বলুন তো, এরকম জোরে কেউ হাত ধরে লাল করে দেয়? প্রতিদিন কি পালোয়ানদের মতো এক গামলা ভাত খান? নিহান দরজা বন্ধ করে মিহির দিকে তাকায়, এই চোর মেয়েটা ওকে পালোয়ান বলছে। নিহান বলে, এ মেয়ে, তুমি তখন পেছনে ফিরে কোথায় যাচ্ছিলে? একে তো চুরি করে বিয়েতে খেতে এসেছো, আবার কি চুরি করতে গিয়েছিলে শুনি? এই দেখুন, একদম আমাকে চোর বলবেন না, আমি খুব ভালো মেয়ে। আর তখন চুরি করতে যাব কেন? আমি বাড়ি ফিরতে যাচ্ছিলাম। আপনি না বললেন বিয়ে করবেন? বিয়ে করব, কিন্তু সেটা অন্য মেয়েকে না, বরং আপনাকেই বিয়ে করব। রেডি হন, বিয়ে হচ্ছে আমাদের। মিহি কি বলবে সেটা ভুলে গেছে। এই লোকটার মাথায় কি সমস্যা সেটাই তো মনে হচ্ছে। তাকে বিয়ে করবে মানে? মিহি বলে, কি বললেন? আমাকে বিয়ে করবেন মানে? আমি আপনাকে বিয়ে করব না, বাসায় যাব আমি, আমাকে যেতে দেন। আপনি নিজের বউকে বিয়ে করেন, আমাকে না। সেটা আমি নিয়াকে বিয়ে করতেই চেয়েছিলাম, কিন্তু আপনি সব খারাপ করে দিলেন। সো এখন এই বিয়ে আপনিই করবেন। আমি কি আপনাকে নিয়াকে বিয়ে করতে নিষেধ করেছি নাকি? সেই তো অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, আর আমি বিয়ে করতে পারবো না। আপনার মতো এরকম খাটাস লোকের সাথে সারা জীবন সংসার করতে পারবো না আমি।
আমার কোনো শখ নাই আপনার মতো চুন্নি মেয়ের সাথে সারা জীবন সংসার করার। সামনে নির্বাচন, তাই এখন কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। ততদিন চুপচাপ নির্বাচন শেষ হওয়া না পর্যন্ত আমার বউ হয়ে থাকতে হবে, আর এর জন্য যত টাকা দরকার তত টাকা আমি দিব। এসব টাকার গরম কাকে দেখাচ্ছে? আপনি যখন বিয়ে করতে রাজি নন তখন আর কি করার, চলে যান। বাহ, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, খুব ভালো। তাহলে আমি যাই, রাত 10টা বেজে গেছে। ওই গার্ডটা খুব রাগী, দেরি হয়ে গেলে কান ধরে দাঁড়া করিয়ে রাখে। যাবেন তো? অবশ্যই যাবেন, তবে মেসে না, বরং জেলে। জেলে মানে? আমি কেন জেলে যাব? বিয়ে বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে খাওয়ার অপরাধে, বিয়ের কনেকে পালাতে সাহায্য করার অপরাধে, আর কনের গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আপনাকে জেলে যেতে হবে। কিন্তু আমি এসব করি নাই। হ্যাঁ, সেটা আপনি জানেন আর আমি, কিন্তু পুলিশ সেটা জানে না। সো জেলে যাওয়ার জন্য রেডি থাকেন। আর কি বললেন আপনার বড়লোক বাবা? তাকে বলবেন জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। মিহি তার বাবার কথা মনে করে, তার বাবা জেল থেকে ছাড়িয়ে আনবে সেটা অসম্ভব। মিহিকে মেরে ফেলবে এখন। সে কি করবে বুঝতে পারছে না, কিন্তু জেল হয়ে গেলেও এই খাটাস লোককে সে বিয়ে করবে না। মিহি বলে, আপনি যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না, দ্যাটস ইট। নিহান বুঝতে পারে এই মেয়ে শুধু জেদি না, তেরাও আছে। তাই সে দরজা খুলে তার বডিগার্ডদের খবর দেয়। ঝড়ের বেগে বডিগার্ড চলে আসে, নিহানের ইশারায় মিহির মুখ বেঁধে ফেলে আর ওকে বিয়ের আসরে যেতে বলে। নিহান এবার বাড়ির সবার সাথে এই বিষয়ে কথা বলতে যায়। বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু হানিয়া বেগম কিছু বুঝতে পারছে না নিহান কি করতে চলেছে। তাই উনি নিজের স্বামীকে ফোন করেছেন। নিহান রুমে এসে দরজা টোকা দেয় আর বলে, সবাই এখানে আছো? তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। হানিয়া বেগম নিহানকে দেখে ওর কাছে যায়, কিন্তু ছেলের মাথায় কি চলছে সেটা উনি বুঝতে পারেন না। হানিয়া বেগম বলেন, নিহান কোথায় ছিলে তুমি? আর ওই চোর মেয়েটার সাথে কি কথা বললে? টেনশন করো না মা, আমি ঠিক আছি, ওই মেয়েও ঠিক আছে। নিহানের ফুপি জাকিয়া বেগম আর তার সন্তান জায়ানকে নিয়ে এই পরিবারেই থাকেন। আসলে ওনার স্বামী কোনো কাজের না, তার শ্বশুর বাড়িতে থাকেন আর এখানে একটা হাসপাতালে সামান্য কাজ করে থাকেন। জাকিয়া বেগম বলেন, এখন সমস্যা যা হয়েছে তার কি সমাধান হবে নিহান? আগে থেকেই জানতাম নিয়ে এমন একটা কাজ করবে। কত করে বলেছি মেয়ে মানুষকে এত বাইরে ঘুরতে দিও না, কিন্তু শুনলো না তো আমার কথা। এখন পালিয়ে গিয়ে পরিবারের নাক কাটিয়ে দিল। ছি ছি, ফুপি যা হয়েছে তা হয়েছে, এখন কিছু একটা করতে হবে। সামনে নির্বাচন, এই বিয়েটা আমার রাজনীতির ক্যারিয়ারের জন্য কতটা জরুরি সেটা সবাই জানো। তবে এখন যখন নিয়া পালিয়ে গেছে তাহলে আর কি করার, কিন্তু বাইরে সাংবাদিক রয়েছে আর মানুষ রয়েছে, তাই বিয়ে করতে হবে। হানিয়া বেগম ভাবে নিহান কাকে বিয়ে করবে, ওর বাবা যদি এসব জানতে পারে তাহলে কি করতে পারে। হানিয়া বেগম বলে, তুমি কাকে বিয়ে করবে নিহান? নিয়া তো পালিয়ে গেছে। হ্যাঁ সেটা আমি জানি মম, তাই ঠিক করেছি একটু আগে যে চুরি করতে আসে পাত্রী সেজে বসেছিল তাকেই বিয়ে করব। আর মেয়েটা দেখতে অনেকটা বোকা আর গরিব বলে মনে হলো, তাই নির্বাচন অবধি এই মেয়েটাকেই বউ হয়ে থাকতে হবে। হানিয়া বেগম নিহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তার ছেলে কি বললো? এটা একটা চোর হবে এই শিকদার বাড়ির বউ? মেয়ের বংশ পরিচয়, তার বাবার নাম কিছুই জানা নাই। হানিয়া বেগম বলে, তুমি কি বলছো নিহান? একটা চোরকে বিয়ে করবে তুমি? মানে কি বলছো এইসব? তোমার বাবা যদি জানতে পারে তাহলে কি করতে পারে সেটা তুমি জানো? তাহলে এই কথা কি করে তোমার মাথায় আনতে পারলে? বাবার শুধু বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো খেয়াল থাকে না মম, আর আমার রাজনীতির জন্য এই বিয়ে দরকার। সো তাই সবাই নিচে আসো, বিয়ে শুরু হবে। হানিয়া বেগম আর জাকিয়া অনেক চেষ্টা করলেন নিহানকে বোঝাতে, কিন্তু সে শোনেনি। নিহান বিয়ের আসরে গিয়ে বসে যায় আর বডিগার্ড মিহির হাত পা বেঁধে নিয়ে আসে। মিহি নড়াচড়া করতে থাকে, কিন্তু কাজী বিয়ে পড়াতে থাকে। কাজী যখন মিহিকে কবুল বলতে বলে তখন ওর মুখের বাঁধন খোলা হয়। মিহি বলে, আমি এই বিয়ে করতে চাই না, করব না বিয়ে। নিহাল একটা বন্দুক বের করে মিহির মাথায় ঠেকিয়ে বলে, তাড়াতাড়ি কবুল বলুন, না হলে এই নিহাল শিকদার কি করতে পারে সেটা কিন্তু আপনি জানেন না। কবুল কবুল কবুল। বিয়ে শেষ হয়। নিহান আর মিহিকে গাড়ি করে তাদের বাসায় নিয়ে যাওয়া হবে, কিন্তু মিহির টেনশন মাথায়। মিহির বাবা যে খাটাস আর রাগী, যদি জানতে পারে সে বিয়ে করেছে তাকে না জানিয়ে মেরে ফেলবে তাকে। মিহির এবার কান্না করতে ইচ্ছে করছে, এখন কি করে পরিবারের সবাইকে বলবে কেন যে সে বিয়ের দাওয়াত চুরি করে খেতে এসেছিল। নিহান বলে, কি হলো, আপনি কান্না করছেন কেন? আপনার তো অন্য সব মেয়েদের মতো বিদায় হচ্ছে না, সো এসব নাটক বাদ দেন। মিহি রাগী চোখে তাকায় নিহানের দিকে। লোকটা তার এত বড় সর্বনাশ করলো আর এখন বলছে নাটক করছে। মিহি বলে, আপনি কি বুঝবেন আমি কেন কান্না করছি? আমার বাপ যে খাটাস লোক, ওনাকে না বলে বিয়ে করেছি, জানি না কি করবে আমাকে। আর আমার দুই ভাই রাবণের চেয়ে কম না, ওরা জানতে পারলে আমাকে আয়না ঘরে বন্দি করবে। আমার বাপকে তো আপনি চেনেন না। ও তাই না? কিন্তু আপনার বাবা কি শুধু একলা খারাপ? আমার বাবা পাবেল শিকদার, তার রাগের বিষয়ে আপনি জানেন না। যদি জানতে পারে যে আমি একটা চোরকে বিয়ে করেছি তাহলে কি হতে পারে। শুধু বাড়িতে যান, তারপরে বুঝবেন আসলে আমার পরিবারের মানুষ কেমন। তাহলে বিয়ে করতে গেলেন কেন আমাকে? বিয়ে বাড়িতে কি অন্য কোনো মেয়ে ছিল না? চোখ কি আপনার অন্ধ যে শুধু আমাকেই দেখতে পেয়েছেন? না, আমার চোখ অন্ধ না, কিন্তু আপনার জন্য নিয়া পালিয়ে গেছে। যদি আপনি বউ সেজে বসে না থাকতেন তাহলে অনেক আগে নিয়াকে খুঁজে বের করে ফেলতাম। সো ভুল যখন আপনি করেছেন, সুতরাং শাস্তিও আপনি পাবেন। আর চুরি করে কত টাকা রোজগার করবেন? তার চেয়ে আমার বউ হয়ে থাকলে আরো বেশি টাকা দেব।
এই কি বললেন আপনি? চুরি করে রোজগার করি মানে? একদম চোর বলবেন না আমাকে। আর বেশি টাকার গরম দেখাবেন না। আমার বাবার অনেক টাকা রয়েছে, কিন্তু সমস্যা হলো আমার বাপ হলো একটা খাটাস। না হলে এক ব্যাগ ভর্তি টাকা আপনার মুখে ছুড়ে দিতাম। এক ব্যাগ টাকা মুখে ছুড়ে ফেলতো। চোরের মায়ের বড় গলা। কি বললেন আপনি? চোর বলবেন না আমাকে। চুপচাপ মুখ বন্ধ করে থাকেন। আপনার সাথে তর্ক করার মন মানসিকতা আমার নাই। আর যদি আরেকটা কথা বলেন না, আবার কিন্তু হাত পা বেঁধে রেখে দিব বলে দিলাম। তো একদম চুপ। মিহি বাধ্য হয়ে চুপ হয়ে বসে থাকে। কিন্তু এরকম একটা বদরাগী আর ঝগড়াটে লোকের সাথে সারা জীবন কি করে থাকবে সে? নিয়া আর রায়ান পালিয়ে গিয়ে শহরের বাইরে একটা হোটেলে আশ্রয় নেয়। ওরা রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। রায়ান বাইরে আসে আর ফোন কল দেয়। হ্যালো, কাজ হয়ে গেছে। নিয়াকে নিয়ে আমি দূরে চলে এসেছি, তুমি যেমন বলেছিলে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। নিহান সেই চোর মেয়েকে বিয়ে করেছে। মানে যে মেয়েকে মিথ্যা কথা বলে বিয়ের আসরে বসানো হয়েছে তাকে বিয়ে করেছে। কিন্তু এখন আমাদের কাজ কি হবে? তোমাকে আগে বলেছি আমার কথা ছাড়া কোনো কাজ করবে না। তাহলে কেন সেই মেয়েকে বিয়ের আসরে বসাতে গেলে? ইডিয়েট একটা। আসলে আমি মনে করেছি থাক, আমার আর কিছু মনে করতে হবে না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর এই মিহি নামের মেয়েকে কি করে আমার রাস্তা থেকে সরাতে হয় সেটাও আমি খুব ভালোভাবে জানি। কিন্তু সামনে নির্বাচন, তাই নিহানকে আটকাতে হবে আগে। তাই এমন কিছু করতে হবে যাতে নিহানের কলিজা কেঁপে ওঠে। কিন্তু আমাদের আগের বুদ্ধিটা, সেটা দিয়ে তো ধামাকা হবে। তুমি শুধু নিয়াকে নিয়ে দূরে থাকো, বাকি সব আমি ম্যানেজ করব। নিহানকে শেষ করে ফেলবো একদম। ও নিজের শত্রুকে যতটা শক্তিশালী মনে করবে তার চেয়ে বেশি ভয়ঙ্কর আর খারাপ হবে। নেহাল শিকদারের গেম ওভার। রায়ান ফোন কেটে দিয়ে রুমের ভেতরে আসে। নিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। নিয়া বলে, তুমি কোথায় গিয়েছিলে রায়ান? আসলে একটা জরুরি ফোন কল ছিল, সেটা রিসিভ করতে যেতে হয়েছে। ফ্যামিলির কেউ কি ফোন করেছে? বিয়ে বাড়িতে এখন সবাই কি করছে? নিহান ভাই নিশ্চয়ই আমাদের খুঁজে বের করে ফেলবে, তখন আমাদের আলাদা করে দিবে। চল আমরা বিয়ে করে ফেলি। রায়ান গিয়ে নিয়াকে জড়িয়ে ধরে বলে, টেনশন করো না, নিহান আমাদের খুঁজে বের করতে পারবে না। আমরা অনেক দূরে রয়েছি। এখানে কাছে একটা কাজী অফিস রয়েছে, সেখানে গিয়ে বিয়ে করে নেব আমরা দুইজন সব সময় একসাথে থাকবো। নিয়া আরো ভালোভাবে রায়ানকে জড়িয়ে ধরে। সেটা দেখে রায়ান একটা হাসি দেয়, কারণ নিয়া জানে না ওর সাথে কি হতে চলেছে। শুধু একবার বিয়েটা হয়ে গেলে রায়ান শিকদার বাড়িতে ঢুকতে পারবে। তারপর যে কি হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। মিহি মাথায় 100 চিন্তা নিয়ে গাড়িতে বসে রয়েছে। নিহান ফোনে ভিডিও দেখছে। 2 ঘন্টা পর গাড়ি নিহালের বাড়িতে পৌঁছে যায়। ড্রাইভার দুইজনকে নামতে বলে। হানিয়া বেগম আগে থেকে বাড়িতে চলে আসে। যদিও বিয়েটা উনি এখনো মেনে নিতে পারেনি, তবুও নতুন বউকে বরণ করে ঘরে তো তুলতে হবে। তাই নিহান গাড়ি থেকে নামতে যাবে, তখনই হানিয়া বেগম আসে আর বলে, নিহান, নতুন বউ নিয়ে প্রথমে বাড়িতে ঢুকছো, বরণ করতে হবে। মিহি কি করবে সেটা বুঝতে পারে না, তবে যা হচ্ছে হতে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নাই। তাই হানিয়া বেগম মিহিকে একটু শরবত আর মিষ্টি দেয়। মিহি সেটা খেয়ে নেয়, তারপর বাড়িতে ঢোকে। বিশাল বাড়ি, কি সুন্দর ড্রয়িং রুম, বড় বড় সিঁড়ি, আর বাইরে কত গাড়ি দাঁড়িয়ে আছে। যদিও মিহির বাড়িও বড়, কিন্তু এত বড় না। মিহি শুধু বাড়ি দেখতে থাকে। হানিয়া বেগম বরণ করে নিজের রুমে চলে যায়। সব দায়িত্ব জায়ানের বউ সারাকে দিয়ে। নিহানের একটা কাজ আছে, তাই সে সারা ভাবি আর নুহাকে বলে, ভাবি তুমি মিহিকে রুমে নিয়ে যাও। আর নুহা, তোর কিছু কাপড় চোপড় ওনাকে পরার জন্য দিবি, আমার একটু কাজ আছে। নিহান একটু বাড়ির বাইরে চলে যায়। সানভি সেখানে রয়েছে। নুহা আর সারা মিহিকে রুমে নিয়ে যায়। যেহেতু বিয়ে হয়েছে তাই ওকে নিহানের ঘরে থাকতে হবে। মিহি রুমে যায়। বেশ পরিপাটি সুন্দর করে সাজানো একটা রুম, অনেক বড়। সারা বলে, মিহি তুমি অনেক সময় ধরে শাড়ি পরে রয়েছো, তাই ফ্রেশ হওয়া দরকার। আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল তো, তাই নিয়ার মাপের কিছু শাড়ি কাভার্ডে রাখা আছে, আশা করি তুমি সেটা পরতে পারবে। নুহা গিয়ে শাড়ি বের করে দেয়। মিহি সেখান থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা বাসর ঘরের জন্য সব তৈরি করতে যায়। ততক্ষণে মিহি চুপচাপ বসেছিল, কিন্তু আর চুপ থাকতে পারছে না। মিহি মনে মনে বলে, আরে মিহি, তোর সাথে এসব কি হচ্ছে? হঠাৎ করে বিয়ে, শ্বশুর বাড়ি, আবার বাসর। মিহিরে মিহি, তুই শেষ। মিহি সব কথা বাদ দিয়ে শাড়ি নিয়ে পড়তে যাবে, কিন্তু সে শাড়ি পরতে জানে না। তাই ওয়াশরুমের ফাঁকা দিয়ে দেখে বাইরে নুহা দাঁড়িয়ে আছে। তাই বের হয়ে নুহাকে বলে একটু শাড়িটা পরিয়ে দিতে। নুহা তাকে শাড়ি পরিয়ে দেয়। মিহিকে কালো শাড়িতে বেশ মিষ্টি লাগছে। সারা দুধ নিয়ে রুমে আসে আর বলে, আরে বাহ, শাড়িতে দেখি তোমাকে খুব সুন্দর লাগছে। আমার ভাসুর তো চোখ সরাতে পারবে না। মিহি একটা হাসি দেয়। ওই খাটাস লোক আবার মিহিকে দেখবে। কত স্বপ্ন ছিল তার জামাই সিনেমার নায়কের মতো হবে, পুরো শাকিব খান। কিন্তু কি হলো, কপালে শাকিব খান না দিয়ে মিশা সওদাগর দিল কপালে আমার। নিহান বাড়ির বাইরে গিয়ে সানভির সাথে দেখা করে আর বলে, কি অবস্থা, সাংবাদিক সহ সবাইকে সামলাতে পারলে? স্যার, সবাইকে ম্যানেজ করা হয়েছে, কিন্তু পার্টির মেম্বারদের সাথে কথা বলা হয়নি। আর সাংবাদিকরা বলছে হঠাৎ করে বউ কি করে বদলে যেতে পারে, সো একটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি, খুব জরুরি, সবাইকে এই বিষয়ে জানাতে হবে। সামনে নির্বাচন, কোনো রকম কোনো সমালোচনা এখন চাই না। নিয়া আর রায়ানের কোনো খোঁজ পাওয়া গেছে? ওরা কোথায়? না স্যার, রায়ানের বিষয়ে কোনো ঘটনাই জানা নাই, তবে টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো। সানভির সাথে কথা বলা শেষ করেই নিজের রুমে চলে আসে। মিহি অতক্ষণে সারা আর নুহার সাথে কথা বলছিল। নিহানকে রুমের ভেতর আসতে দেখে সারা আর নুহা উঠে যায়। সারা বলে, নিহান তাহলে তুমি থাকো, আমি যাই, আমার একটু কাজ আছে।
সবাই চলে যায়। নিহান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। মিহি সেই দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। পাশের টেবিলে একটা গ্লাসে দুধ দেখে সেটা খেয়ে ফেলে। সারাভাবি বলেছিল অর্ধেক দুধ নিহানকে দিতে, কিন্তু মিহি পুরো দুধ খেয়ে ফেলে। নিহান ওয়াশরুম থেকে বের হয়ে বলে, কি হলো, এরকম পাথরের মতো গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন কেন? আসলে সারাভাবি বলেছিল অর্ধেক দুধ আপনাকে দিতে, কিন্তু আমি ভুল করে পুরোটা খেয়ে ফেলেছি। থাক, আপনি খান। আর এইসব রাতে দুধ খাওয়ার মতো বোকা বোকা অভ্যাস আমার নাই। আচ্ছা ঠিক আছে। নিহান নিজের টাওয়েল ব্যালকনিতে রেখে আসে, তবে একটা জিনিস খেয়াল করে, মিহি কালো রঙের শাড়ি পরে রয়েছে। নিহান বলে, আপনি কালো রঙের শাড়ি কেন পরেছেন? শোক দিবস পালন করছেন নাকি? আপনার সাথে বিয়ে হয়েছে, এর থেকে বড় শোক আর কি হতে পারে? তাহলে সাদা রঙের পরে ফেলেন। তাহলে আপনার মৃত্যুর তারিখ বলেন, কারণ বিধবা হওয়া ছাড়া তো সাদা রঙের শাড়ি কেউ পরে না। নিহান শুধু মিহির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করা দরকার। মিহি দুধটা খেয়ে হেঁটে দরজার দিকে যেতে থাকে। তাই নিহান জিজ্ঞাসা করে, কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? কেন, ঘুমাতে যাচ্ছি। আচ্ছা, আপনার গেস্ট রুম কোথায়? আসলে খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে তো ঘুমান, কিন্তু আপনি গেস্ট রুমে যাবেন কেন? এখানে ঘুমান। আমরা স্বামী স্ত্রী, সো এক রুমে ঘুমাতে হবে, নাইলে পরিবারের লোক খারাপ মনে করবে। কি বলছেন কি? আমরা এক রুমে ঘুমাবো মানে? দেখুন, আমি কিন্তু কারোর সাথে ঘুমাতে পারি না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি হয়তো মনে করেছেন এক রুমে থাকলে আমি আপনার সাথে উল্টাপাল্টা কাজ করব, কিন্তু টেনশন করবেন না, এরকম কোনো কিচ্ছু হবে না। সো আপনি ঘুমিয়ে পড়ুন। মিহি পড়েছে একটা ঝামেলায়। এই লোকটা তো জানে না তার কি সমস্যা রয়েছে। সত্যি যদি অন্য ঘরে ঘুমাতে যায় তাহলে বাড়ির লোক কি মনে করবে, কিন্তু এক রুমে কারোর সাথে ঘুমাতে পারে না। নিহান বলে, মিহি আপনি সোফায় ঘুমিয়ে পড়ুন। নর্মালি আমি কারোর সাথে বেড শেয়ার করি না। নিহান কি বললো? সোফায় ঘুমিয়ে পড়বো মানে? বাংলা সিনেমায় সব সময় নায়ক নায়িকারা বিয়ে হলে মেনে না নিলে নায়িকা বিছানায় ঘুমিয়ে পড়ে আর নায়ক মেঝেতে, তাহলে মিহি কেন সোফায় ঘুমাবে? মিহি বলে, বাংলা সিনেমায় সব সময় নায়িকা বেডে ঘুমায় আর নায়ক মাটিতে ঘুমায়, সো আপনি সোফায় ঘুমাবেন আর আমি বেডে ঘুমাবো। আপনি কি চুপচাপ ঘুমাবেন নাকি আবার ধরে নিয়ে হাত পা বেঁধে দিব? কালকে সকালে ঘুম থেকে উঠে পরিষদে যেতে হবে। এমনি বিয়ে নিয়ে যা ঝামেলা হলো সেটার জন্য সমাধান করতে হবে। হ্যাঁ, সমাধান করবেন। আর আপনার বউ পালিয়ে গেছে, রাগ আমার উপর দেখাচ্ছেন কেন? ভাগ্য ভালো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, না হলে সারা জীবন দেবদাস হয়ে থাকতে হতো। ও রিয়েলি? এত উপকার করতে কে বলেছিল আপনাকে? চুরি করে খাবার খেতে এসে ধরা পড়েছেন। আপনার ভাগ্য ভালো যে পুলিশ ডেকে ধরিয়ে দেয়নি, চুন্নি মেয়ে কোথাকার। দেখুন, একদম চোর বলবেন না আমাকে, আমি চোর না। আপনি চোর না ডাকাত, এখন চুপচাপ ঘুমান। সত্যি কালকে আমার কাজ আছে। নিহানের রাগী চোখ দেখে মিহি চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে। তবে সোফাটা বেশ বড় আছে, কিন্তু মিহির সমস্যার কথাটা কি নিহানকে বলে দেবে? মিহি বলে, আচ্ছা শুনুন, কি হয়েছে আবার? আপনার কি ঘুমের মধ্যে কথা বা হাঁটাহাঁটি করার অভ্যাস রয়েছে? এইসব অদ্ভুত অভ্যাস আমার নাই। ঘুমের মধ্যে কান্না করার অভ্যাস রয়েছে। মিহি আপনি কি ঘুমাবেন নাকি সত্যি সত্যি দড়ি নিয়ে আসবো? ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। মিহি কি করবে, চুপচাপ শুয়ে পড়ে। শরীরটা বেশ টায়ার্ড লাগছে নিহানের, সারাদিন যা হলো, এরপর তার একটা ঘুমের দরকার। নিহান চোখ বন্ধ করে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। হঠাৎ করে কারো কান্না করার শব্দে ঘুম ভেঙে যায়। এত রাতে কে কান্না করতে পারে? ঘুম থেকে উঠে পাশে থাকা লাইট অন করে, দেখে মিহি কান্না করছে। নিহান বলে, মিহি কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? হ্যাঁ? মিহি কান্না বন্ধ করে না, বরং আরো জোরে জোরে কান্না করতে থাকে। নিহান এবার এসে বেড থেকে উঠে যায়। মিহির সোফার কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কান্না করছেন কেন? মিহি চোখ বন্ধ করে ঘুমের ঘুরে কান্না করতে থাকে আর বলে, আমার মাংস নিয়ে নিল, আমি গরুর মাংস খাবো। নিহান বুঝতে পারে না কি হচ্ছে, এত রাতে গরুর মাংস করতে বা কথা বলি কিনা। আসলে এসব অভ্যাস আপনার মধ্যে রয়েছে, তাই না? রাতে এমন অদ্ভুত কাণ্ড করছিলেন, তাই বাধ্য হয়ে হাত পা বেঁধে রাখতে হয়েছে। ও আসলে আমার ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা কথা বলার অভ্যাস রয়েছে, সেই জন্য মেসে সবাই এক রুমে থাকতো আর আমি অন্য রুমে। কালকে মনে করেছি আপনাকে বলবো আমার অভ্যাসের কথা, কিন্তু পরে মনে করলাম পরে যদি আপনি আবার মনে করেন আমার মাথা খারাপ, তাই বলিনি। তো আপনার কি মনে হয় মিহি, এসব অদ্ভুত কথা জেনে আপনার মাথা খারাপ সেটা বুঝেছি? যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছে সেদিনই বুঝতে পারি আপনার মাথায় সমস্যা। কি বললেন আপনি? যা শুনেছেন তাই বলেছি। এখন যান, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, বাইরে মেহমান রয়েছে। নতুন বউকে সবাই দেখবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন। নুহা আর সারা ভাবিকে আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দেব। মিহি মুখ গোমরা করে থাকে, কিন্তু মেহমানের সামনে তাকে যেতে হবে, এই কথাটা মাথায় আসতে সব ভুলে যায়। আচ্ছা, সবাই যদি মিহিকে পছন্দ না করে? সে তো দেখতেও এত সুন্দর না, তাহলে কি হবে? নিহান মিহির দিকে দেখে, মেয়েটা মনে হয় ভয় পেয়েছে। নিহান বলে, শুনুন মিহি, কোনো মানুষকে তার রূপ দেখে বিচার করা ঠিক না। প্রত্যেক মানুষ সুন্দর হয়, সো ভয় পেতে হবে না। আর আমি জানি এই বিয়েটা যেই পরিস্থিতিতে হয়েছে তার জন্য আপনি রেডি নন, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, আপনি এই শিকদার পরিবারের বউ, সো এই পরিবারের মান সম্মান রাখা আপনার দায়িত্ব। তাই এমন কিছু করবেন না যাতে সবার সামনে ছোট হতে হয়। এটা নিহান শিকদারের অর্ডার না, অনুরোধ। মিহি একটু ভয় করছিল, কিন্তু নিহানের কথা শুনে ভালো লাগছে। কি সুন্দর করে বুঝিয়ে বলল কথাটা। লোকটা সবসময় এরকম করে কথা বলতে পারে না, শুধু বকা দেয় কেন? মিহি বলে, আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন তা আগে জানা ছিল না। আমি কি আপনার সাথে খারাপ করে কথা বলি? না, আপনি সবসময় এত মিষ্টি করে কথা বলেন, কোথাও আপনার কথা শুনে ডায়াবেটিস না হয়ে যায়।
মিহি এখন ওয়াশরুমে যান, ফ্রেশ হন, নুহা সারাভাবে আসবে। মিহি মুখের একটা ফানি রিয়াকশন দিয়ে ওয়াশরুমে চলে যায়। নিহান একটু হাসে, জীবনে এরকম অদ্ভুত মেয়ে সে দেখেনি। নিহান রুম থেকে বের হয়ে নুহার রুমে যায়, সেখানে সারা ছিল। নিহান বলে, নুহা আর ভাবি তোমরা গিয়ে একটু মিহিকে রেডি করতে সাহায্য করো, বাইরে অনেক মানুষ রয়েছে, নতুন বউ দেখবে, উনি একা একা রেডি হতে পারবে না। সারা বলে, আরে বাহ, নিহান বিয়ের প্রথম রাত যেতে না যেতে বউয়ের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে, কাহিনী কি? কাহিনী কিছু না, যাও তুমি মিহিকে সাহায্য করো গিয়ে। নিহান চলে আসে, বাইরে থেকে একটু রোদের ঝিলিক আসছে। শীতের দিনে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার মজাই আলাদা। নিহান ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, ছাদে হানিয়া বেগমও ছিল। নিহান বলে, মম তুমি ছাদে? একটু রোদে দাঁড়িয়ে থাকতে এসেছি। নিহান, তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা ছিল। হ্যাঁ মম, বলো কি কথা? দেখো নিহান, বিয়ের মধ্যে একটা ঝামেলা হয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার বিয়ে নিয়ার সাথে ঠিক হয়েছিল, তাই সেই নিয়মে আজকে বৌভাত করার কথা ছিল। সব লোক দাওয়াত দেওয়া হয়েছে, তাছাড়া রান্নার লোক, লাইট বসানোর লোক সবাই এসে নিজেদের কাজ করছে, আত্মীয় স্বজন সবাই আজকে জানে বৌভাত। নিহান তার মায়ের কথাটা শুনে, সত্যি তো আজকে বৌভাত, কথাটা মাথায় ছিল না তার, কিন্তু সবাই জানে আজকে অনুষ্ঠান, তাই নিচে লাইটের লোক সহ অনেকেই এসেছে। নিহান বুঝতে পারে না সে কি করবে, তাই মমকে জিজ্ঞাসা করে, তাহলে কি করব এখন? যা পরিস্থিতি, বৌভাত করার মতো মন মানসিকতা নাই, তাহলে কি সবাইকে মানা করে দিব? না, আজকে অনুষ্ঠান করব মম। দেখো নিহান, বিয়েটা যেই পরিস্থিতিতেই হোক না কেন, বিয়েটা কিন্তু হয়েছে, আর সবাই এখনো জানে তোমার বউ নিয়া। কিন্তু আসলে যে অন্য কেউ তোমার বউ সেটা জানানোর জন্য হলেও আজকে বৌভাতটা করা উচিত। এখন তোমার যা মনে হয় তাই করো। হ্যাঁ ঠিক বলেছ মম, নির্বাচন আসছে, সো সাংবাদিক সহ সবাইকে বিষয়টা জানানো দরকার। তাহলে বৌভাতের অনুষ্ঠান আজকে হবে। ওকে, তাহলে আমি নিচে যাই। মম, মিহি মেয়েটা হয়তো বাচ্চা বা বোকা, কিন্তু টেনশন করো না, মিহি এমন কিছু করবে না যাতে আমাদের পরিবারের অসম্মান হয়। তোমার ছেলে রাজনীতি করে, মানুষ কিছুটা হলেও চিনতে পেরেছে। আমিও সেটাই চাই নিহান, তুমি সুখী হও। হানিয়া বেগম নিচে চলে যায়। নিহান রোদে দাঁড়িয়ে বাইরের অনুষ্ঠানের আয়োজন দেখে, সানভিকে ফোন দিয়ে আসার জন্য জানিয়ে দেয়। তাছাড়া ওর পার্টির মেম্বারদের সাথে মিটিং কালকে হবে সেটা বলে দেয়। মিহি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে সারা আর নুহা ওকে রেডি করিয়ে দেয়। একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি পরতে দেওয়া হয়েছে, গায়ে বেশ গহনা দিয়ে মিহিকে একদম গিন্নি লাগছে। মিহি নিজেকে আয়নায় দেখে, তার মায়ের কথা মনে পড়ে যায়, তার মা এরকম করে সাজে। মিহি নিজের মাকে খুব মিস করছে, কিন্তু এখন তার মায়ের সাথে দেখা করতে পারবে না। নুহা বলে, সারা ভাবি দেখো মিহিকে কি মিষ্টি লাগছে, একদম বউয়ের মতো, যে কোনো নায়িকাকে হার মানিয়ে দেবে। হ্যাঁ সুন্দর তো হবেই, দেখতে হবে না বউটা কার, আমাদের নিহানের বউ। আর নিহানের পছন্দ কি কখনো খারাপ হতে পারে? মিহি ওদের কথাটা শুনে হাসে, তবে নিহানের বউ কথাটা শুনতে বেশ ভালো লাগছে ওর। বাড়ির ড্রয়িং রুমে অনেক মহিলা বসে রয়েছে, হানিয়া বেগম তাদের সাথে কথা বলছেন, কিন্তু মহিলারা নিজেদের মধ্যে কথা বলে। নিহান হঠাৎ করে অন্য মেয়েকে বিয়ে করে, মেয়ে দেখতে কেমন হবে? নিয়া তো খুব সুন্দর ছিল, কিন্তু এই মেয়ে কি সেরকম হবে? সবার কথার মধ্যে সারা আর নুহা মিহিকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। বাড়ির সবাই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা বউকে দেখতে থাকে। লাল শাড়িতে কি সুন্দর লাগছে, নিয়ার থেকে চেহারা কম না, বরং বেশি সুন্দরী হবে। হানিয়া বেগম মিহিকে দেখে, বিয়ের দিন মেয়েটাকে ভালো করে দেখতে পারে নাই, কিন্তু সত্যি চেহারা বেশ ভালো মেয়েটার। সবাই বলে, বাহ, নিহানের বউ দেখি বেশ সুন্দরী, নিয়ার থেকে রূপে গুণে আরো বেশি সুন্দর হবে। শিকদার বাড়ির ছেলের পছন্দ আছে বলতে হবে। সবাই মিহিকে তার বিষয়ে জিজ্ঞাসা করছে। মিহি খুব শান্ত শিষ্ট হয়ে উত্তর দিচ্ছে, কারণ নিহান বলেছে এমন কোনো কাজ না করতে যাতে বাড়ির কারো অসম্মান হয়। নিহান সিঁড়ির ওপর থেকে দাঁড়িয়ে মিহিকে দেখছে আর হাসছে, বলে, সবাই মনে করছে এই মেয়েটা কি শান্ত, কিন্তু কেউ কি জানে আসলে এই মেয়েটা কতটা দুষ্টু আর একটা বদের হাড্ডি। সবার কথার ভালো উত্তর দিল মিহি। বাড়ির বউ হিসাবে মিহিকে বেশ পছন্দ করেছে সবাই। প্রায় 2 ঘন্টা সময় মানুষ এসে মিহিকে দেখে। ফাইনালি মিহি নিজের ঘরে আসে। নিহান বেডের ওপর বসে বসে কাজ করছিল। মিহি রুমে আসে। ওহ, এই শাড়ি আর ভারী ভারী গয়না পরে মানুষ থাকে কি করে ইয়ার, আমি তো শেষ। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে মেয়েটাকে বেশ ভালো দেখতে লাগছে, সুন্দর লাল টুকটুকে বউ। মিহি আয়নার সামনে এসে গায়ের গয়না খুলতে থাকে আর বলে, আচ্ছা আপনাদের বাড়ির সবাই এরকম গয়না পরে কি করে থাকে? শিকদার বাড়ির বউ হতে গেলে এসব পরে থাকতে হবে। আচ্ছা আমি এত সুন্দর করে সাজলাম, বাইরের সবাই কি সুন্দর করে প্রশংসা করলো, আপনি করলেন না কেন? নিয়া যদি এরকম সুন্দর করে সাজতো তাহলে প্রশংসা করতেন। আপনি কি নিয়া বউ তো? মিহির কথা শুনে নিহান ওর দিকে তাকিয়ে দেখে। মিহি কি বলে ফেলেছে সেটা বুঝতে পারে। মিহি কেন বলল ও নিহানের বউ? ও তো এই বিয়েটা মানে না। নিহান বলে, মিহি আপনি মানেন আপনি নিহান নেহাল শিকদারের বউ? না মানি না, আপনার মতো খাটাস লোকের বউ আমি হব না কখনো। ও রিয়েলি? আর আমিও আপনার মতো এরকম একটা বদের হাড্ডি মেয়েকে নিজের বউ হিসেবে মানি না। হানিয়া বেগম নিচে সবার সাথে কথা বললেন, তারপর সবাই চলে গেলে উপরে উঠে নিজের রুমে চলে গেলেন। নিহান বেশি কথা বলে না, বাইরে চলে যায়। মিহি নিজের রুমে বসে থাকে, তখন তার মা ফোন করে। মিহি বলে, হ্যালো আম্মু বলো। কিরে মিহি, কোথায় তুই? মিহি কোথায় কথাটা শুনে একটু ভয় পায়, যদি ওর মা মেসে চলে আসে তখন কি হবে। মিহি বলে, কোথায় থাকবো আম্মু, মেসে রয়েছে, আর কোথায়?
না মানে কালকে থেকে তোকে ফোন করছি, রিসিভ করলি না তো। তোর বাবা তোর কথা জিজ্ঞেস করেছে, সব ঠিক আছে মিহি? আব্বু হঠাৎ করে আমার কথা জিজ্ঞেস করেছে কেন? আসলে মানে কালকে তো তোর রেজাল্ট দেওয়ার কথা, তাই না? সেটা জানতে। ও তাই, এজন্য বলি আমার খাটাস বাপ রেজাল্ট ছাড়া তো অন্য কোনো বিষয় আমার কথা জিজ্ঞাসা করবে না। একটা কথা বলো তো আম্মু, সত্যি কি আমি তোমাদের মেয়ে নাকি ডাস্টবিন থেকে তুলে এনেছিলে? কি সব কথা মিহি? তোমার আব্বু শুধু তোমার পড়াশোনার বিষয়ে জানতে চায়, পড়াশোনার বিষয়ে জানতে চায়, আর আমি কি করে বেঁচে আছি সেটা জানতে চায় না। নিহান বাইরে গিয়ে দেখে অনুষ্ঠানের জন্য কেমন সাজানো হচ্ছে, কিন্তু ওর মনে পড়ে যায় মিহিকে বলা হয়নি অনুষ্ঠানের কথা। তাই নিজের রুমে ঢুকে দেখে মিহি কার সাথে যেন কথা বলছে। নিহান বলে, মিহি শুনুন। নিহানের গলার আওয়াজ শুনে মিহি পেছনে ফিরে তাকায়। ফোনে ওর আম্মুর কথা মনে পড়ে। মিহি দৌড়ে গিয়ে নিহানের মুখ ধরে ফেলে হাত দিয়ে। মিহির মা ছেলের কণ্ঠ শুনে জিজ্ঞাসা করে, মিহি তোকে কে ডাকলো? কোনো ছেলে মনে হলো? আসলে আম্মু আমাদের পিটি টিচার ডেকেছে। তুমি তো জানো আমাদের কলেজ কত কড়া নিয়ম মেনে চলে, এখনো ছোটদের মতো পিটি করায়, তাই ডেকেছে। মিহি মায়ের সাথে কথা বলা শেষ করে। নিহান ওর মুখ থেকে মিহির হাতটা সরিয়ে দেয়। নিহান বলে, এটা কি করলেন? এরকম করে মুখ চেপে ধরলেন কেন? মিহি ফোন কেটে নিহানের দিকে তাকিয়ে বলে, আম্মু ফোন করেছিল, তখন আপনি আমার নাম ধরে ডাকছিলেন। আম্মু যদি জিজ্ঞাসা করে ছেলেটা কে, তাহলে কি বলবো শুনি? কেন বলবেন আপনার বিয়ে হয়ে গেছে? সো ছেলেটা তো আপনার হাজবেন্ড। ও তাই না? আপনি চেনেন আমার বাপকে? আস্ত একটা খাটাস লোক। যদি জানতে পারে না তাকে না বলে বিয়ে করেছি, সোজা আয়না ঘরে নিয়ে বন্দি করবে। আর আমার ওই দুই ভাই ওরা আপনাকে মেরে নদীতে ভাসিয়ে দেবে। শুধু একবার আমার বাপের সাথে দেখা করেন, পরে বুঝতে পারবেন। ও তাই, তাহলে আপনার বাবা আমাকে চেনে না। এই নেহাল শিকদারকে এত সহজে খুন করা যায় না। আর যে কথা বলতে এসেছি, আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল আমার, তাই সেই হিসাবে আজকে আমাদের বৌভাত ছিল। কিন্তু যা ঝামেলা হয়েছে তা হয়ে গেছে। তবে সব মেহমান জানে আজকে অনুষ্ঠান, তাই ডেট পিছিয়ে রাখা সম্ভব না। তো আজকে আমাদের বৌভাত হবে। নিহানের কথাটা মিহির কান অবধি পৌঁছে যায়, কিন্তু মিহি বুঝতে পারে না বৌভাত কেন করবে। নিহান বলেছে যতদিন না নির্বাচন হবে ততদিন ওর বউ হয়ে থাকবে। তাহলে যদি সবার সাথে পরিচয় করিয়ে দেয় মিহি ওর ওয়াইফ, তাহলে তো ভবিষ্যতে সমস্যা হবে। দেখুন আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি বলেছিলেন এই বিয়েটা শুধু নির্বাচন পর্যন্ত টিকে থাকবে। তাহলে যদি সবার সাথে পরিচয় করিয়ে দেন যে মিহি তালুকদার আপনার বউ, তাহলে নির্বাচন শেষ হলে আপনি আমাকে ছেড়ে দিবেন কি করে? আপনি পুরুষ মানুষ, তাই হয়তো একবার বিয়ে করে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, কিন্তু আমি একজন নারী। সো আশা করি আপনি কথাটা বুঝতে পেরেছেন। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে মিহির কথাটা ভুল না, কিন্তু সত্যি কি নির্বাচনের পরে মিহি চলে যাবে? নিহান বলে, তাহলে আপনি বলুন এখন আমি কি করব? সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে মিহি। মিহি এখন কাকে কাকে না করব? হ্যাঁ আপনার কথাটা ঠিক, কিন্তু নির্বাচনের পরে যদি আমাদের ডিভোর্স হয় তাহলে কি করবেন? নির্বাচনের এখনো অনেক দেরি রয়েছে, আর এই অনুষ্ঠান পরিবারের সম্মানের জন্য দরকার। নির্বাচনের পরে ভবিষ্যতে কি হবে সেটা পরে দেখা যাবে, হয়তো ভালো কিছু হতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার মতো এরকম খাটাস লোকের সাথে সারা জীবন সংসার করব না আমি। ও রিয়েলি মিহি, আর আমিও আপনার মতো এরকম চুন্নি মেয়ের সাথে সংসার করব না। দেখুন একদম চুন্নি ডাকবেন না আমাকে, খুব ভালো মেয়ে আমি। আচ্ছা ভালো মেয়ে। এখন স্টাফকে বলেছি আপনার জন্য খাবার পাঠাতে, সেটা খেয়ে নেবেন। আর অনুষ্ঠানের জন্য সাজাতে মেকআপের লোক আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। সারাদিন শুধু অর্ডার দিতে পারে লোকটা। সকালে কি সুন্দর করে সাজলাম, একটু প্রশংসা করলো না। নির্বাচন শুধু শেষ হতে দেন, তারপরে এক মুহূর্তে আপনার সাথে সংসার করবো না, বলে দিলাম। মিহির এই কথা শুনে নিহান ওর কাছে আসে। হঠাৎ করে এত কাছে আসা দেখে মিহি ভয় পেয়ে যায়। মিহি বলে, কি হয়েছে? এত কাছে আসছেন কেন? কিছু বলবেন? নিহান মিহির মুখের দিকে তাকিয়ে হাসে। মেয়েটা ভয় পেয়েছে মনে হয়। মিহির কানের কাছে এসে নিহান বলে, একটা অনুরোধ করি, রাখবেন মিহি? মিহি কি বলবে বুঝতে পারছে না। জীবনে কোনো ছেলে এত কাছে আসেনি ওর, কারণ জীবনে ও প্রেমই করেনি। নিহানের কানের কাছে কথাটা বলার সময় ওর গরম নিঃশ্বাস মিহির শরীরে লাগছে। মিহি একটা শুকনো ঢোক গিলে বলে, বলুন। আসলে রাতে অনুষ্ঠানে অনেক লোক আসবে, তাই সেখান থেকে কোনো কিছু চুরি করবেন না, টেনশন করবেন না। আপনার জন্য 2 টুকরা মাংস তুলে রাখবো মিহি চুন্নি। মিহি কথাটা শুনে সাহস করে নিহানকে ধাক্কা দিলেন, মিহিহানের সব চুল টেনে তুলে ফেলে দিতে। কোন সাহসে তাকে চুন্নি বলল? মিহি বলে, আমি চুন্নি হলে আপনি একটা খাটাস লোক, বাজে লোক একটা। বিয়ের পরের দিন আপনার বউ মরে যাবে। বউ মরে যাবে কথাটা শুনে মিহির মনে পড়ে নিহানের বউ তো ও নিজেই যদি সত্যি বিয়ের পরের দিন মারা যায়। না না, মিহি এত তাড়াতাড়ি মরতে চায় না, এখনো ওর নাতি নাতনির মুখ দেখা বাকি রয়েছে। মিহি বলে, না না, এই অভিশাপ ফিরিয়ে নিলাম, খাটাস লোক একটা। নিহান ঘর থেকে বেরিয়ে আসে আর নিচে থাকা স্টাফকে বলে মিহিকে খাবার দিয়ে আসতে। বিকেল হয়ে যায়। হানিয়া বেগম নিজের রুমে এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে যায়। আজকে বৌভাতের অনুষ্ঠান, তাই অনেক মানুষ আসতে পারে, সবাইকে ওয়েলকাম করতে হবে। হানিয়া বেগম আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায়। হানিয়া বেগম যখন ওয়াশরুমে যায় তখন একটা ছায়া ওনার রুমে ঢুকে যেন কি ছিটিয়ে দেয়, আর আলমারি থেকে একটা শাড়ি বের করে ওর উপরে যেন কি ছিটিয়ে দেয়। হানিয়া বেগম ওয়াশরুমে যে শাড়িটা নিয়ে গেছে উনি তাই পরে রেডি হয়ে যান আর ঘর থেকে বাহির হন।
একজন মানুষ একটা অপরিচিত মানুষকে ফোন দিয়ে বলে, হ্যালো বস, আপনি যেমন করতে বললেন তেমনই করেছি, কিন্তু হানিয়া শিকদার অন্য শাড়ি পরে ঘর থেকে বের হয়েছে। তোমাকে যেটুকু করতে বলেছি সেটা করো, আর শাড়ি হানিয়া শিকদার সেটাই পরবে যেটা আমি চাই। এই বাড়িতে আরো অনেক লোক রয়েছে এই কাজ করার জন্য, তুমি শুধু সঠিক সময় কাজটা করে দিও। ওকে বস, কাজ হয়ে যাবে। মিহির অবস্থা এখন খারাপ। মেকআপ করার জন্য পার্লার থেকে অনেক লোক এসেছে। কতক্ষণ ধরে মুখে কি সব লাগিয়েই যাচ্ছে। মিহি বলে, আচ্ছা আপনাদের এসব ময়দা মাখা কখন শেষ হবে? কি বলেন ম্যাডাম, এসব ময়দা না, এগুলো ফেস পাউডার, লিপস্টিক। আচ্ছা আর শুনতে হবে না, কিন্তু এটা বলেন এসব কবে শেষ হবে? আর 5 মিনিট ম্যাডাম। মিহি মনে মনে ভাবছে 5 মিনিট কথাটা 2 ঘন্টা ধরে বলছে। মেয়েরা এইসব ময়দা কেন যে মুখে দেয়? বিয়ে করলে শুধু ঝামেলাই হয় জীবনে। কি সুন্দর মুখটা আমার এই ময়দার বস্তার নিচে চাপা পড়ে যাবে। মিহি, তোর সাথে যে কি কি হবে, কেন যে চুরি করে খাবার খেতে গিয়েছিলি সেই দিন। বিকালে নিহান অনুষ্ঠানে সবাইকে ওয়েলকাম করছে। অনেক মেহমান এসেছে, আবার পার্টির লোক এসেছে। মন্ত্রীর বাড়ির বিয়ে বলে কথা, মানুষ তো হবেই। নিহান সবার সাথে কথা বলছে। মিহির সাজ শেষ। নুহা আর সারা ভাবি আর জাকিয়া বেগম ওকে নিয়ে আসে। নিহান তাকিয়ে দেখে মিহির দিকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে, একটা স্নিগ্ধ রূপে মুগ্ধ করার মতো রূপ। মিহি স্টেজে এসে বসে। নিহান ওর দিকে হাত বাড়িয়ে দেয়। মিহি হাত ধরে স্টেজে উঠে বসে। সেখানে অনেক মানুষ রয়েছে, সবাই পিক তুলছে, সবাইকে সালাম দিচ্ছে। অন্যদিকে হানিয়া বেগম বাড়ির ভেতরে মহিলাদের সাথে কথা বলছে। আশেপাশে মহিলারা অনুষ্ঠানে না গিয়ে এখানে বসে কথা বলছে। হানিয়া বেগম বলে, আচ্ছা অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই খাবার খেতে যান। মেহমানরা সবাই খাবার খেতে চলে যায়। হানিয়া বেগম টেবিলে বসে রয়েছে। আশেপাশে তেমন কেউ নাই। উনি ফোনে নিহানের বাবার সাথে কথা বলছিলেন। হঠাৎ করে একটা অপরিচিত লোক ছায়ার মতো এসে একটা জুস মাটিতে ঢেলে দেয়। হানিয়া বেগম কথা বলা শেষ করে তখন সারা আসে। আরে বড় মামি, তোমার শাড়িতে জুস কি করে পড়লো? হানিয়া বেগম শাড়ির আঁচল তুলে দেখে সত্যি জুস লেগে গেছে। বাড়িতে এত মানুষ, এই শাড়ি পরে থাকবে কি করে? হানিয়া বেগম বলে, আরে এটা কি করে হলো? সত্যিই তো জুস লেগে গেল। টেবিলে তো কোনো জুস ছিল না, তাহলে শাড়িতে জুস এলো কোথা থেকে? মনে হয় বড় মামি, মেহমানরা কেউ ভুল করে ফেলে দিয়েছে। এখন কি করার? তুমি ঘরে গিয়ে নতুন শাড়ি পরে এসো, বাইরে অনেক মানুষ, এই শাড়ি পরে যেতে পারবে না। হানিয়া বেগম নিজের রুমে চলে যায়। উনি সেখানে গিয়ে সেই আগের রাখা শাড়িটা পরে। আজকে অনুষ্ঠানে সবাই গোলাপি রঙের শাড়ি পরেছে। হানিয়া বেগম ওয়াশরুমে চলে যায়, কিন্তু বাইরে থেকে কে যেন দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে মিহি সবার সাথে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যায়। মেহমানরা সবার খাবার শেষ করে অনেক কাপল ডান্স করছে। মিহি বলে, ও সবাই কি সুন্দর ডান্স করছে, আর আমি এখানে বসে বসে মানুষের সাথে কথা বলছি আর পিক তুলছি। নিহান কথাটা শুনে হাসে আর বলে, আপনি কি ডান্স করতে পারেন? পারি। তাহলে চলুন ডান্স করা যায়। ও রিয়েলি? মিহি আর নিহান সবার মধ্যে চলে যায়। মেহমানরা সবাই হাততালি দেয়। নিহান মিহির দিকে তাকিয়ে বলে, সো মিসেস মিহি শিকদার, আপনি কাপল ডান্স করার জন্য রাজি আছেন? অবশ্যই স্যার। বাইরে একটা সুন্দর গান বাজতে থাকে। নিহান দেখে মিহি খুব ভালো ডান্স করছে। নিহান বলে, বাহ, আপনি তো ভালো ডান্স করতে পারেন, আগে জানা ছিল না। আসলে কলেজে যখন অনুষ্ঠান হতো তখন আমার বন্ধুরা ডান্স করতে পারতো না, তাই সবাইকে নাচ শিখিয়ে দিতাম। বিনিময়ে সবাই আমাকে ট্রিট দিত। আপনি খাবারের জন্য সবকিছু করতে পারেন তাই না মিহি? হ্যাঁ, সব করতে পারি। হানিয়া বেগম ওয়াশরুম থেকে শাড়ি পরে বাইরে হলেন। আয়নার সামনে একটু চুলগুলো ঠিক করে নিলেন। আয়নার পাশে একটা কয়েল রাখা রয়েছে। ভুল করে কয়েলে হঠাৎ করে হানিয়া বেগমের শাড়ির আঁচল পড়ে যায়। যদিও উনি তাড়াতাড়ি সরে আসেন সেখান থেকে। বাইরে যেতে হবে ওনাকে, কিন্তু যখনই তিনি দরজার কাছে আসেন দেখেন দরজা বন্ধ করা। উনি বুঝতে পারেন না, তাই ডাক দেন। বাইরে থেকে, দরজাটা বন্ধ করলো কে? দরজা খোলো। দরজা খোলার জন্য ডাক দিচ্ছি। অন্যদিকে কয়েলের একটু ছোঁয়ায় ওনার শাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, কারণ শাড়িতে এমন কিছু ছিল যাতে একটু আগুনের ছোঁয়াতে লেগে যেতে পারে। হানিয়া বেগম পেছন ফিরে আগুন দেখে বলে, কে আছো? বাঁচাও, আগুন, আগুন! নিহান, তুমি কোথায়? আমাকে বাঁচাও। বাড়ির বাইরে থাকা একটা লোক ফোন করে বলছে, স্যার, কাজ হয়ে গেছে। ভেরি গুড। এখন শুধু নিহান শিকদারের একটা ভুল করলে ওর মা সারা জীবনের জন্য পৃথিবী থেকে চলে যাবে। এটা ওর জন্য বিয়েতে আমার থেকে দেওয়া ছোট্ট উপহার। বাড়ির সব মানুষ বাইরে অনুষ্ঠান এনজয় করছে, তাই হানিয়া বেগমের চিৎকার কেউ শুনতে পায় নাই। কিন্তু এইদিকে আগুন অনেক লেগে গেছে। কি করবে সে বুঝতে পারে না। শাড়ি থেকে একটু আগুন শুধু মেঝেতে পড়েছে, তাতেই পুরো ঘরে আগুন লেগে গেছে। মিহি আর নিহান ডান্স করতে থাকে। সবাই আনন্দ করছে, মিউজিক বাজছে। মিহির ডান্স করার সময় ওর হঠাৎ চোখে পড়ে ছাদের উপরে থাকা ঘর থেকে আলো ভেসে আসছে। মিহি অবাক হয়, এত আলো কি করে রুম থেকে আসতে পারে? দেখে মনে হচ্ছে আগুন লেগেছে। ওই রুমটা তো ওনার মায়ের রুম। মিহি ডান্স বন্ধ করে দেয়। নিহান বলে, কি হয়েছে মিহি, ডান্স বন্ধ করে দিলেন যে? না মানে আসলে ওই রুম থেকে এত আলো আসছে কেন? ওই রুমটা তো আপনার মায়ের, তাই না?
মিহির কথা শুনে নিহান উপরে থাকা রুমের দিকে তাকিয়ে দেখে সত্যি রুম থেকে অনেক আলো আসছে, কিন্তু ওই আলোটা তো সূর্যের বা লাইটের আলো মনে হচ্ছে না। নিহান বলে ওই রুমটা মমের, কিন্তু এত আলো আসছে কোথা থেকে? দেখে মনে হচ্ছে আগুন লেগেছে। মিহি এই কথাটা শুনে নিহানের মুখের দিকে তাকিয়ে দেখে নিহানের মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। নিহান মিউজিক বন্ধ করতে বলে, দৌড়ে বাড়ির ভিতরে যেতে থাকে। মিহিও তার সাথে সাথে যায়। বাড়ির ভেতরে ঢুকে শুনতে পায় হানিয়া বেগম চিৎকার করছে, নিহান বাঁচাও আমাকে। নিহান কথাটা শুনে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। হানিয়া বেগমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। নিহান দরজা খুলতে যাবে, কিন্তু বাহির থেকে তালা মারা। নিহান বলে, কে তালা দিয়েছে মমের রুমে? তাড়াতাড়ি তালা খুলতে হবে। জায়ানও আসে উপরে, আরো কাজের লোক আসে। জায়ান বলে, নিহান মনে হচ্ছে দরজা ভাঙতে হবে, কিন্তু এই কাচের দরজাটা কিভাবে ভাঙা যাবে? একটা ভারী কিছু দিয়ে ভাঙতে হবে। মিহি ওদের কথা শুনতে পায়। যদি দরজা ভাঙতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। মিহি নিজের চুলের পেছন থেকে একটা পিন দিয়ে তালা খোলার চেষ্টা করে। নিহানও ভারী কিছু নিয়ে আসে। তবে সৌভাগ্যের বিষয় হলো মিহির পিন দিয়ে তালা খুলে যায়, কিন্তু তালা খোলার পর ভেতরের অবস্থা দেখে নিহান বলে, মম কি হয়েছে তোমার মম? হানিয়া বেগমের পুরো শাড়িতে প্রায় আগুন লেগে গেছে, তাছাড়া ঘরের চারপাশে আগুন। মিহি বুঝতে পারে এখনই হানিয়া বেগমকে রুম থেকে বের করতে হবে, তা না হলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। কিন্তু ঘরের চারপাশে আগুন, তবুও মিহি সাহস করে ঘরের ভিতরে ঢুকে যায়। খুব কষ্ট করে হানিয়া বেগমের কাছে পৌঁছে যায়। ওনার শাড়িতে লাগা আগুন নিভানোর দরকার, তাই মিহির পরনে একটা আঁচল চাদরের মতো ওনার শরীরে দেয়। মিহি হাত দিয়ে যথাসম্ভব আগুন নেভানোর চেষ্টা করে, তবে এখন রুম থেকে বাহির হওয়া দরকার। তাই হানিয়া বেগমকে দরজার বাইরে নিয়ে আসে। আগুন পুরো ঘরে ছড়িয়ে গেছে। স্টাফরা পানি দিচ্ছে। এক বালতি পানি হানিয়া বেগমের পুরো শরীরে ছুঁড়ে মারে, যার ফলে শাড়ি থেকে আগুন কমে যায়। হানিয়া বেগমকে বাইরে নিয়ে আসে, কিন্তু মিহির শাড়ির আঁচল দরজার সাথে আটকে যায়। মিহি তাড়াতাড়ি আঁচল সরাতে যায়, তখন দরজা থেকে আগুনের তাপে এক টুকরো কাঁচ এসে মিহির হাতে লাগে। আর অদ্ভুত বিষয়, কাঁচটা লাগার সাথে সাথে মিহির হাতের কিছু অংশ পুড়ে যায়। মিহি বেশ ব্যথা পায়, কিন্তু এখন রুম থেকে বাহির হওয়া দরকার। মিহি রুম থেকে বাহির হয়ে যায়। স্টাফরা কোনো রকমে আগুন নেভানোর চেষ্টা করে। সবাই হানিয়া বেগমকে অন্য রুমে নিয়ে যায়। মিহিও সেখানে যায়। অল্প সময় পর ডক্টর আসে। সারা আর জাকিয়া বেগম হানিয়া শিকদারের মাথার কাছে বসে রয়েছে। ডক্টর চেক আপ করে বলে, দেখুন টেনশনের তেমন কিছু নাই। আগুন লাগার ফলে উনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তাই অজ্ঞান হয়ে গেছে। কিন্তু যদি সঠিক সময় আগুন থেকে না নিয়ে আসা হতো তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত না। নিহান ডাক্তারের কথা শুনে একটু শান্ত হয়। হঠাৎ করে কি হয়ে গিয়েছিল? যদি মায়ের কিছু হয়ে যেত? নিহান বলে, ডক্টর মায়ের শরীর ঠিক আছে তো? কোনো জায়গায় পুড়ে যায় নাই তো? আর কি কি ওষুধ লাগবে বলে যান। যেহেতু আগুন লেগেছে তাই কিছু অংশ পুড়ে গেছে, সেখানে মলম লাগাতে হবে। আর কিছু মেডিসিন লিখে দিয়ে যাচ্ছি, ওনাকে খাওয়াতে হবে। মিহি দরজার বাইরে দাঁড়িয়ে কথা শুনতে থাকে, কিন্তু ওর মাথায় হঠাৎ করে আগুন কি করে লেগে গেল সেটাই ঘুরপাক খাচ্ছে। হানিয়া বেগমকে রেস্ট নিতে হবে, তাই নুহা আর সারা ওই রুমে থাকে আর সবাই বাইরে বেরিয়ে যায়। নিহান আর সানভিকে একটু অন্যদিকে আসতে বলে। নিহান সানভি অন্য রুমে যায়, আর বাহিরে যে মেহমান রয়েছে জাকিয়া বেগম তাদের সাথে কথা বলে। নিহান নিজের রুমে এসে বলে, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে মায়ের রুমে আগুন কি করে লেগে গেল? আর বাইরে থেকে তালা দিয়েছে কে রুমে? সানভি বিষয়টা ভেবে দেখে, সত্যি হঠাৎ করে কোনো রুম ছাড়া শুধু হানিয়া বেগমের রুমেই আগুন কি করে লেগে গেল। সানভি বলে, ঠিক বলেছেন বস, বিষয়টা অদ্ভুত। তাহলে কি করব এখন? একটা কাজ করো সান, কালকে থানায় গিয়ে ওসিকে আমার সাথে দেখা করতে বলো, আর বাড়িতে সিসিটিভি লাগানোর আয়োজন করো, এবং ঘটনা তদন্তের জন্য যা যা করা দরকার তাই করো। আচ্ছা বস। সামনে নির্বাচন, তাই কোনো অপোজিশন পার্টি এই কাজটা করেনি তো? অপোজিশন পার্টির যদি শত্রুতা থাকে তাহলে আমার সাথে থাকবে, মমের সাথে না। কেউ কেন মমকে মারতে চাইবে? অপোজিশন পার্টির যদি শত্রুতা থাকে তাহলে আমার সাথে থাকবে, মমের সাথে না। কেউ কেন মমকে মারতে চাইবে? মিহি এতক্ষণ হানিয়া বেগমের রুমের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এখন নিজের রুমে আসে। নিহান মিহিকে দেখে সানভিকে বলে, আচ্ছা সানভি তুমি যাও, আর যা করতে বলেছি তাড়াতাড়ি করো। ঠিক আছে বস। সানভি চলে যায়। মিহি রুমে ঢুকে। নিহান এতক্ষণ মিহির কথা ভুলে গিয়েছিল। সত্যি যদি মিহি না থাকতো তাহলে আজকে ওর মমকে বাঁচানো যেত না। নিহান আরেকটা বিষয় খেয়াল করে, মিহির হাতের কিছু অংশ পুড়ে গেছে আর পা নিয়ে ভালো করে হাঁটতে পারছে না। নিহান বলে, মিহি এখানে আসেন। মিহির মাথায় আগুনের ঘটনা এমন করে ঢুকে গেছে যে নিহানকে খেয়াল করেনি। নিহানের ডাকে হুঁশ ফেরে ওর। মিহি বলে, হ্যাঁ কিছু বলছিলেন? মিহি বেডে বসেন। নিহানের কথা অনুসারে মিহি বেডে বসে যায়। নিহান টেবিলের ড্রয়ার থেকে একটা মেডিসিনের বাক্স নিয়ে আসে। নিহান মাটিতে বসে মিহির পায়ে হাত দেয়। হঠাৎ করে নিহানের পায়ে হাত দেওয়া দেখে মিহি চমকে উঠে বলে, আরে কি করছেন? পায়ে হাত দেন কেন? চুপ করে বসে থাকুন। পায়ের নিচের অংশ পুড়ে গেছে, মেডিসিন লাগাতে হবে। যদি একটুও নড়াচড়া করেন না তাহলে কিন্তু আবার হাত পা বেঁধে রাখবো। মিহি আর কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে। নিহান পায়ে আলতো করে মেডিসিন লাগিয়ে দেয়। মিহি মুগ্ধ চোখে নিহানের দিকে দেখে। কি সুন্দর লোকটা যত্ন নিচ্ছে ওর, এত আলতো করে মেডিসিন লাগিয়ে দিচ্ছে যাতে একটুও ব্যথা না করে। মিহি বুঝতে পারে নিহান একজন কেয়ারিং মানুষ, আর বিয়ের দিন যতটা খাটাস মনে করেছে ততটাও না, তবে একটু বাজে লোক। মিহি মনে মনে কথাটা ভেবে হাসতে থাকে। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে ও হাসছে।
ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য পায়ে ব্যথা করা দরকার। হাসছে কেন? নিহান বলে, কি হলো, হাসছেন কেন মিহি? না তেমন কিছু না, কিন্তু আপনার মতো এরকম খাটাস লোক কারো কেয়ার করতে পারে সেটা জানা ছিল না। এরকম কেয়ার যদি নিয়াকে দেখাতেন তাহলে বিয়ের আসরে আপনাকে রেখে পালিয়ে যেত না। নিয়াকে যথেষ্ট কেয়ার করেছি আমি, কিন্তু ও অন্য একজনকে ভালোবাসতো, না হলে বিয়ের আসর থেকে পালিয়ে যেত। কত কেয়ার করেছেন সেটা বিয়ের দিন বুঝতে পেরেছি। বেশি কেয়ারের জন্য চিঠিতে আপনাকে বদমেজাজি আর রাগী বলে পালিয়ে গেছে। হিহি করে হেসে উঠল মিহি। নিহান মিহির দিকে তাকায়, এরপর আবার ওষুধ লাগিয়ে দেয়। নিহান পায়ের ওষুধ লাগিয়ে দিয়ে হাতের পোড়া জায়গায় দেখে চামড়া পুরো একদম উঠে গেছে। নিহান বলে, আচ্ছা তখন এত আগুনের মধ্যে মমকে আপনি বাঁচাতে ছুটে গেলেন কেন? ওখানে তো স্টাফরাও ছিল, সবাই মিলে বাঁচিয়ে নিত, কতটা হাত পুড়ে গেল। শুনুন, মিহি বোকা হতে পারে, দুষ্টু হতে পারে, কিন্তু অমানুষ না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা মানুষ হিসেবে আমার কর্তব্য। নিহান মিহির কথাটা শুনে হাসে। মেয়েটা বাচ্চা হতে পারে কিন্তু মনটা ভালো। নিহান বলে, এখন যে হাতটা পুড়ে গেল সারা রাত ব্যথা করবে। আরে এসব ব্যথা কত পেয়েছি, গাছ থেকে ছোটবেলা পড়ে কত ব্যথা পেয়েছি। ছোট থেকে বাদর ছিলেন তাই না? ধন্যবাদ মিহি, আপনি না থাকলে হয়তো মমকে বাঁচাতে পারতাম না। দেখলেন কি সুন্দর করে মিহি সুপারম্যানের মতো আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে আপনার মমকে। আপনারা পুরুষ মানুষ হয়েও কিচ্ছু করতে পারলেন না। একদম আমাকে পুরুষ মানুষ বলবেন না। মিহি নিহানের কথাটা বুঝতে পারে না। ওনাকে পুরুষ মানুষ ডাকতে নিষেধ, শুধু এক টুকরো কাজ পড়েছে বলে এত জখম হবে? মিহির কাছে বিষয়টা অদ্ভুত লাগে। মিহি বলে, ঠিক বলেছেন, হাতের জখমটা বেশ গভীর। তখন আগুন লাগার সময় ধাক্কা লেগে এক টুকরো কাঁচ আমার হাতে পড়ে গিয়েছিল, তাই হয়তো এইটুকু এত বেশি জখম হয়েছে। মনে হয় চারদিকে আগুন লেগে যাওয়ার কারণে দরজার কাঁচ গরম হয়ে যায়, তাই হাতে পড়ে সাথে সাথে গলে গেছে। আচ্ছা আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, এখন শুয়ে একটু রেস্ট করেন। মিহি বিছানায় শুয়ে পড়ল। নিহান দরজা একটু বন্ধ করে হানিয়া বেগমের রুমে যায়। নিহান ঘরে গিয়ে দেখে হানিয়া বেগম ঘুমিয়ে রয়েছে। আসলে ডক্টর ব্যথার জন্য যে ঘুমের ওষুধ দিয়েছে তাতে ঘুমিয়ে পড়ার কথা। সারা আর নুহা হানিয়া বেগমের মাথার কাছে বসে রয়েছে। নিহানকে দেখে সারা উঠে আসে। নিহান, কোনো জিনিস লাগবে তোমার? না সারা ভাবি, কিছু লাগবে না, মমকে একটু দেখতে এসেছি, তুমি এখানে থাকো। আচ্ছা মম কি কিছু খেয়েছে? না, বড় মামি তো এখনো ঘুম থেকে ওঠে নাই। ডক্টর যা ওষুধ দিয়েছে মনে হয় না আজকে আর উঠবে। আমার মনে হয় আজকে রাতটা ঘুমিয়ে থাকুক, সকালে ঘুম থেকে উঠালে খাওয়ানো যাবে। সেটাই বরং ঠিক কাজ হবে, মমকে আর বিরক্ত করে লাভ নেই। তুমি বা নুহা কেউ একজন মমের সাথে থাকবে, যা হয়ে গেল আজকে। আর আমি বাইরের সিকিউরিটিকে আরো টাইট করে দিব, রুমের ভেতরে লোক থাকবে, আর রাতে যদি কোনো প্রয়োজন বা সমস্যা হয় সাথে সাথে আমাকে কল করবে, ঠিক আছে? মিহি একটু রেস্ট নেয়, তবে শরীরটা বেশ টায়ার্ড লাগছে তার। এই হাতের ব্যথাটা মোটামুটি বেড়েছে, পুরো জায়গায় ব্যথা করছে। মিহির এখন ঘুমানো দরকার, কিন্তু সে বেডে শুয়ে রয়েছে। যদি এখন ঘুমিয়ে পড়ে তাহলে নিহান হয়তো ওকে উঠিয়ে দেবে। তাই মিহি সোফায় গিয়ে শুয়ে পড়ে। ডক্টরকে আবার কল করে তার কাছ থেকে কিছু ওষুধের কথা জানে। পরে ঔষধ সব কাজের লোক নিয়ে আসে। নিহান খাবার আর ওষুধ নিয়ে ঘরে ঢোকে। মিহিকে সোফায় শুয়ে থাকতে দেখে বলে, কি হলো মিহি, আপনি সোফায় শুয়ে আছেন কেন? বেডে আসেন। না আসলে আপনি তো কারোর সাথে বেড শেয়ার করতে পছন্দ করেন না, তাই। নিহান ওর কথা শুনে হাসে। মেয়েটা শুধু ওর বাইরের রূপটাই দেখলো। নিহান বলে, সেটা ঠিক, আমি কারোর সাথে বেড শেয়ার করতে পছন্দ করি না, কিন্তু আপনি আজকে অসুস্থ মিহি, সো বেডে রেস্ট নিতে পারেন। মিহি নিহানের দিকে তাকিয়ে দেখে এই লোকটাকে সে যতটা খারাপ মনে করেছিল ততটা খারাপ নয়। মিহির অসুস্থতার সময় যতটা খেয়াল রাখছে তাতে বোঝা যায় লোকটা ভালো মনের মানুষ। মিহি একটু হাসে, তবে নিহানের হাতে খাবার আর ওষুধ দেখতে পেয়ে বলে, এই খাবার আর ওষুধ কার জন্য? মিহির কথায় নিহানের খাবার আর ওষুধের কথা মনে পড়ে যায়। সত্যি ভুলে গিয়েছিল। নিহান খাবারটা নিয়ে যায় মিহির কাছে, সেখানে টেবিলে রাখে আর বলে, এসব খাবার আপনার জন্য, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। কিন্তু তখন তো আপনি ওষুধ লাগিয়ে দিয়েছেন, আবার এই ওষুধ কেন? আর আমার খিদে লাগে নাই, এখন খেতেও ইচ্ছে করছে না। খিদে না লাগলেও খেতে হবে। আর এখানে কিছু ওষুধ রয়েছে আপনার হাতের পোড়ার ব্যথার জন্য, যেহেতু পুড়ে গিয়েছে তাই ব্যথা করবে রাতে। আর আপনি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করেন, আর এই হাত পা নিয়ে যদি হাঁটাহাঁটি করেন তাহলে সমস্যা হবে। তাই ডক্টর বলেছে এই ওষুধ খেতে, যাতে এইসব অদ্ভুত জিনিস না করেন। ঘুমের মধ্যে হাঁটার কি ওষুধ আছে? না সেটা নাই। এই ঘুমের ওষুধ খেলে আপনি পুরো ঘুমিয়ে থাকবেন, একদম অজ্ঞানের মতো, সো তখন হাঁটাহাঁটি করবেন না। আর হাতের ব্যথার জন্য পেন কিলার অনেক দরকার, তাই এটা জরুরি। মিহি নিহানের কথা মেনে নেয়। যদি জেদ করে তাহলে আবার বকা দিতে পারে। মিহি এখন বকা খেতে চায় না। কি সুন্দর মিহির যত্ন করছে নিহান। খাবার নিয়ে চামচ দিয়ে মাখিয়ে মিহির মুখে তুলে দেয়, খাবারটা খেয়ে নেন। কিন্তু একটা কথা জানেন, আপনার পালিয়ে যাওয়া বউয়ের জন্য খারাপ লাগছে। মানে নিয়া যতটা চিঠিতে আপনাকে খারাপ বলেছিল, আপনি কিন্তু ততটা খারাপ না, ভালো আছেন। না, এতে করে নিয়ার দোষ নাই। আসলে ছোটবেলা চাচা ওর সাথে আমার বিয়ে ঠিক করে গিয়েছিল। সবাই জানতো বড় হয়ে নিয়ার সাথে আমার বিয়ে হবে, তবে নিয়ার প্রতি আমার তেমন কোনো ফিলিংস ছিল না।
আর কথাও ভালো করে বলি নাই কখনো, আর রাজনীতি নিয়ে বিজি ছিলাম তো, তাই নিয়া আমার রাগের রূপটাই রেখেছে। ও যদি আপনি নিয়ার সাথে কথা বলতেন, ওর সাথে সময় কাটাতেন, তাহলে হয়তো নিয়া আপনার বন্ধুর সাথে পালিয়ে যেত না, আর আপনারও আমার মতো মেয়েকে বিয়ে করতে হতো না। ঠিক বলেছেন, যদি নিয়ার সাথে বিয়ে হতো তাহলে এই মিহি চুন্নি আর বদের হাড্ডির সাথে পরিচয় হতো না। আমি চুন্নি না। নিহান হেসে মিহিকে খাইয়ে দেয়। মিহি শুধু নিয়ানকে দেখতেই থাকে। নিয়ার সাথে যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যেত নিহানের, তাহলে হয়তো এরকম একটা মানুষের সাথে মিহির পরিচয় হতো না। মিহির আম্মু সবসময় বলতো মিহির জন্য একটা রাজকুমার আসবে, ওকে অনেক যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আর সেই রাজকুমারের প্রতিটা গুণ নিহানের মধ্যে রয়েছে, যদিও নির্বাচন পর্যন্ত নিহান ওর সাথে থাকবে। অন্যদিকে আজকে নিয়া আর রায়ান বিয়ে করেছে, ওদের আজকে বাসর রাত। তবে এদিকে কি হচ্ছে সেই বিষয়ে নিয়া কিচ্ছু জানে না। নিয়া এখন একটি ফুল দিয়ে সজ্জিত রুমে বসে রয়েছে। রায়ান রুমে প্রবেশ করে। নিয়া বলে, রায়ান, আমার বিশ্বাস হচ্ছে না সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। এখন শুধু তুমি আমার। নিয়া, তুমিও শুধু আমার। রায়ান কথাটা বলে নিয়াকে জড়িয়ে ধরে, তবে নিয়া জানে না ওর সাথে কি হতে চলেছে। রায়ানের জন্য এটা শুধু একটা দানের গুটি, যার সাহায্যে ও শিকদার বাড়িতে ঢুকতে পারবে। শিকদার বাড়িতে হানিয়া বেগমের রুমটা পুড়ে গেছে, এখন ওনাকে নতুন রুমে রাখা হয়েছে। একটা ছায়া হানিয়া বেগমের নতুন রুম দেখছে, সেখানে অনেক সিকিউরিটি রয়েছে। ছায়াটা সেটা দেখে কারো কাছে ফোন করে। স্যার, হানিয়া শিকদার এইবারে বেঁচে গেল, এখন কি করব? শুধু মিহি নামের মেয়েটার জন্য সব নষ্ট হয়ে গেছে, আর এখন পুরো বাড়িতে সিসিটিভি থাকবে, কাজ আরো কঠিন হয়ে যাবে। সেটা আমি জানি, হানিয়া শিকদারকে মরতে তো হবেই। মনে করেছিলাম আগুনে পুড়িয়ে মেরে ফেলবো, কিন্তু দুর্ভাগ্যবশত বেঁচে গেল, তাই এখন আরো বেশি কষ্ট পেয়ে মরতে হবে। খেলা তো মাত্র শুরু হলো, পিকচার তো এখনো অনেক বাকি। নিহান মিহিকে খাইয়ে দেয়, তারপর ওষুধ খাইয়ে দেয়। নিহান ওকে বেডে শুয়ে পড়তে বলে, কিন্তু মিহি সোফায় শুয়ে পড়ে। নিহান বলে, আচ্ছা মিহি, তালা যে পিন দিয়ে খুলতে হয় সেটা আপনি কি করে জানেন? আরে ওইটা জানা কোনো বিষয় হলো? আমি যখন রাত করে মেসে ঢুকতাম না, তখন সেখানকার বডিগার্ড দরজায় তালা লাগিয়ে রাখতো, সেখান থেকে পিন দিয়ে তালা খুলতে শিখে গেছি। এখন তালা খোলা আমার বা হাতের খেলা। ও মানে সব জায়গায় এই চুরি বিদ্যা প্রয়োগ করতেন, শুধু শুধু কি আমি আপনাকে চুন্নি বলি? নিহানের কথা শুনে মিহি একটা মুখ ভেঙচি কাটে। সব সময় শুধু তাকে অপমান করে, একটু চুরি করে খাবার খেয়েছে বলে। তার জন্য কি তাকে চুন্নি বলে ডাকতে হবে? মিহির মুখ দেখে নিহানের খুব হাসি পায়। মেয়েটা সত্যি অনেক বাচ্চা। নিহান বলে, মিহি, তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন, ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই ঘুম পেয়ে যাবে। তবে আজকে যেহেতু আপনি অসুস্থ, তাই বেডে ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় ঘুমিয়ে যাব। আরে বেডে ঘুমানোর দরকার না, আমি সোফাতে ঘুমিয়ে পড়তে পারবো। আর এই সোফা অনেক বড় তো, এর থেকে কত ছোট জায়গায় ঘুমিয়েছি, আপনি বেডে ঘুমান। নিহান মিহিকে বেডে ঘুমাতে বলে, কিন্তু মিহি রাজি হয় না। সে সোফায় শুয়ে পড়ে। ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে মিহি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু নিহানের ঘুম ধরে না। হঠাৎ করে নিহানের ফোন বেজে ওঠে। চেক করে দেখে সানভি ফোন করেছে। সানভি বলে, হ্যালো বস, থানার ওসিকে ফোন করা হয়েছে। ওসি কালকে আসবে, সব তদন্ত করবে, আর বাড়িতে সিসিটিভি ক্যামেরা কালকের মধ্যে পৌঁছে যাবে। আজকে দোকান বন্ধ ছিল। ওকে, কাজটা যেন ভালো করে হয়ে যায়। আর অপোজিশন পার্টির কি অবস্থা? নিহান আর সানভি বেশ অনেক সময় রাজনীতির বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, আর বাড়ির সিকিউরিটির বিষয়ে। নিহান ফোন রেখে ঘরে ফিরে আসে। এতক্ষণে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। ঘরে ফিরে এসে মিহির দিকে চোখ যায় ওর, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। নিহান সোফার কাছে যায়। মিহি ঘুমের মধ্যে ওর হাতটা সোফা থেকে ফেলে দিতে যাবে, তখন নিহান ধরে ফেলে। নিহান বলে, এই জন্য এই মেয়েটাকে বলেছিলাম বেডে ঘুমাতে। হাত পা না ছড়িয়ে তো উনি ঘুমাতে পারেন না, হাতের যে অবস্থা, যদি ব্যথা লাগে। কিন্তু একটা কথা শোনে না আমার। নিহানের কথা মিহির কান অবধি যায় নাই, কারণ ও এখন ঘুমিয়ে রয়েছে। নিহান মুগ্ধ হয়ে ঘুমন্ত মিহিকে দেখে। মেয়েটা জেগে থাকলে কত দুষ্টামি করে, কিন্তু ঘুমিয়ে থাকলে কি শান্ত। মিহির চোখের সামনে আসা চুলগুলো নিহান সরিয়ে কানের পিছনে গুজে দেয়, আর বলে, এই মেয়েটা সত্যি অদ্ভুত। কখনো মনে হয় না এরকম বাচ্চামি কেউ করতে পারে। হয়তো এই বাচ্চামিগুলোর জন্য মিহিকে এত ভালো লাগে। নিহান হেসে মিহির হাত পা সব সুন্দর করে সোফায় রাখে, আর আলমারি থেকে কয়েকটা বালিশ নিয়ে চারদিকে দিয়ে দেয়। তারপর নিহান বেডে শুয়ে পড়ে। সকাল হয়ে গেছে। জানলা ভেদ করে এক মুষ্ঠ মিষ্টি রোদ এসে পড়েছে নিহানের চোখে। নিহান চোখ খুলে ফেলে। সোফার দিকে তাকিয়ে দেখে সেখানে মিহি ঘুমিয়ে রয়েছে। ঘুমের ওষুধ খেয়েছে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে না। নিহান উঠে ওয়াশরুমে যায়, পরে ফ্রেশ হয়ে ওর মায়ের রুমে যায়। নুহা সেখানে বসে রয়েছে, আর হানিয়া বেগম জেগে আছে। নিহান রুমে ঢুকে বলে, মম, তোমার শরীরটা এখন কেমন লাগছে? কোথাও কি ব্যথা করছে? তুমি কি ঠিক আছো? হানিয়া বেগম ছেলেরা তো চিন্তা দেখে হাসে, যদিও তার শরীরে অনেক জায়গায় পুড়ে গেছে, ব্যথা রয়েছে। হানিয়া বেগম বলে, নিহান, আমি একদম ঠিক আছি বাবা, কোথাও ব্যথা করছে না। কালকে যে আগুন লেগেছিল, সত্যি মম, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, খাবার খেয়েছো তুমি মম? নিহানের কথার মধ্যে সারা খাবার নিয়ে আসে। নিহান বলে, আচ্ছা সারা ভাবি, তুমি মমকে খাইয়ে দাও, আর ডক্টরকে খবর দেওয়া উচিত, কারণ মায়ের পোড়া জায়গায় ড্রেসিং করা দরকার। নুহা বলে, নিহান ভাইয়া, ডক্টরকে ডাক দিতে হবে না, চাচির ড্রেসিং আমি করতে পারবো। আমার মেডিকেল পড়াশোনা প্রায় শেষ তো, তাই টুকটাক ড্রেসিং আমি করতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ড্রেসিং করো। নুহা,
তবে পড়াশোনা করতে হবে ভালো করে। সারা ভাবি মায়ের কাছে থাকবে, তুমি কলেজে যাবে। ঠিক আছে নিহান ভাইয়া। মিহি ঘুম থেকে উঠে দেখে ওর চারপাশে বালিশ দেওয়া। বিষয়টা অদ্ভুত। মিহি যখন ঘুমিয়েছিল ওর স্পষ্ট মনে আছে ও কোনো বালিশ নিয়ে ঘুমায় নাই। মনে হয় ওই খাটাস লোকটা দিয়েছে। মিহি তাকিয়ে দেখে নিহান বিছানায় নাই, ঘুম থেকে উঠে পড়েছে। ওইটা ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে একটা 3 পিস বের করে। মিহি বলে, আজকে 3 পিস পরতে হবে, শাড়ি আর পরতে পারবো না। সারা হানিয়া বেগমকে খাইয়ে দেয়। নিহান এতক্ষণ সময়ে ওর মায়ের কাছে বসেছিল। এরপর হানিয়া বেগমকে ওষুধ খাইয়ে ওনাকে রেস্ট নিতে বলা হয়। নিহান আর সারা রুম থেকে বেরিয়ে যায়। নিহান বলে, সারা ভাবি, মম তখন সামনে ছিল তাই কথাটা বলতে পারিনি। আজকে বাসায় পুলিশ আসবে। কালকে মমের রুমে যে আগুন লেগেছিল ওইটা তদন্ত করার জন্য। আর বাইরে থেকে রুমের দরজাটা লক করেছিল কে সেটাও জানতে হবে। তুমি ঠিক বলেছো নিহান। সত্যি কালকের ঘটনার কথা ভাবলে আমার কলিজা কেঁপে ওঠে। যদি মিহি না থাকতো তাহলে যে কি হতো, এই বিষয়ে জানা সত্যি জরুরি। আচ্ছা মিহি কোথায়? ও ঠিক আছে তো? কালকে আগুনে তো ও খুব ব্যথা পেয়েছে। মিহির হাতে আর পায়ের কিছুটা অংশ পুড়ে গেছে, তবে ওকে মেডিসিন দিয়েছি, এখন ঘুমিয়ে রয়েছে। ও আচ্ছা, এত ঝামেলার মধ্যে মিহির কাছে যেতেই পারিনি। যখন ও ঘুমিয়ে রয়েছে থাক, বিরক্ত করবো না, পরে গিয়ে দেখে আসবো। কে? আচ্ছা নিহান, আমি আর জায়ান অফিসে চলে যাব, ওর টিফিন রেডি করতে হবে। নিহান সারার সাথে কথা বলা শেষ করে রুমের দিকে চলে আসে। রুমে ঢুকে মিহিকে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিহান বলে, মিহি আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? উঠে পড়েছি একটু আগে। নিহান বেডে গিয়ে বসে যায়। অন্যদিকে মিহি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে একটা গলার চেন পরার চেষ্টা করছে। এটা গোল্ডের চেন, ওর মায়ের দেওয়া উপহার, সবসময় পরে থাকে, কিন্তু কালকের বউ ভাতের জন্য খুলে রাখা হয়েছিল। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে আর বলে, কি হলো, এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? না মানে আসলে এই চেনটা গলায় পরার ট্রাই করছিলাম, কিন্তু হাতের ব্যথার জন্য পড়তে পারছি না। নিহান বেড থেকে উঠে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। মিহির হাত থেকে চেনটা নিয়ে নেয়। নিহান বলে, দিন আমি পরিয়ে দিচ্ছি, যদি আপনি ছিঁড়ে ফেলেন। নিহান জোর করে চেনটা পরিয়ে দেয় আর বলে, সব জিনিস আমি খারাপ করে ফেলি না, কি সুন্দর করে পরিয়ে দিলাম। নিহান সব জিনিসে বেস্ট আর ফার্স্ট হয়। নিহানের ফার্স্ট হওয়া শুনে মিহির পরীক্ষার রেজাল্টের কথা মনে পড়ে যায়। আজকেও রেজাল্ট দেওয়ার কথা। মিহি যা পরীক্ষা দিয়েছে তাতে নিশ্চয়ই সে ফেল করবে, কিন্তু সেটা সমস্যা না। মিহির ভার্সিটি অনেক কড়া, তাই যদি ফেল করে সাথে সাথে ওর আব্বুকে ফোন করে বলে দেবে। সেই কথা শুনে ওর আব্বু যদি এখানে চলে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মিহি বলে, আজকে আমি শেষ, কি করে ভুলে গেলাম এই দিনটা। কি হয়েছে মিহি, কোনো সমস্যা? সমস্যা মানে সমস্যা, আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে, কিন্তু আমি ফেল করব। যদি একবার আম্মুকে ফোন করে বলে দেয় আমি ফেল করেছি তখন কি হবে? মিহা তো টেনশন করবেন না, পাশ করতে পারেন আপনি। আরে আমি নিশ্চয়ই ফেল করব, পরীক্ষার মধ্যে পুরো খাতা খালি রেখে এসেছি। ফেল অবশ্যই করব, নিজের ওপর বিশ্বাস আছে আমার। রিয়েলি লাইফে অনেক মানুষ দেখেছি যারা পাশ করা বা গোল্ডেন পাওয়ার কথা বলে, কিন্তু আপনার মতো এরকম কনফিডেন্সের সাথে ফেল করার কথা কেউ বলে নাই। আপনার এই ফেল করার কনফিডেন্স দেখে আমি সত্যিই অবাক। মিহি হিহি করে হেসে ওঠে। আসলে আকাশে লাখ তারা, কিন্তু চাঁদ একটাই। তো আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব দিয়ে দেওয়া হয়েছে ভিডিও শেষে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।